আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা এক্সিস্টিং স্ট্রাকচারের উপরে সোলার প্যানেল বসানো হবে এরকম একটা প্রজেক্টের প্রেজেন্টেশন শুরু করছি। প্রথমত একটা নতুন একটা টার্ম আমার কাছে ছিল ক্যানোপি। তো এই ক্যানোপির তো একটা ডেমো একটা ফটো আমি এখানে অ্যাড করেছি। সেটা হচ্ছে আহ, এটা হচ্ছে এক্সিস্টিং একটা স্ট্রাকচারের আউটার সাইডের একটা স্ট্রাকচার, অথবা কোন একটা এন্ট্রান্সের সামনে যে একটা স্ট্রাকচারাল কিছু মেম্বার থাকে, যেটা কোনো সময় ওপেন থাকতে পারে, ঢাকা থাকতে পারে, গ্লাস দিয়ে ক্লোজ থাকে, কোন একটা স্ট্রাকচার। এই ধরনের স্ট্রাকচার গুলো বড় বড় হোটেল বা রেস্টুরেন্ট এগুলোতে একটু আকর্ষণীয় ভাবে তৈরি করা হয়, যেমন এটা একটা আমরা দেখতে পারি। সাপোজ একটা বসে থাকা, যদি এখানে আমরা নিচে বসে থাকি, তাহলে এটার সামনে এটার উপর থেকে বৃষ্টি পড়া বা আহ, মানে অনেক সময় ধুলাবালি বা সামথিং এগুলো রেজিস্ট করা। অনেক সময় ওটা ক্লোজ থাকে বা ওপেন থাকে, দুই টাইপের হয়। তো এইগুলো হচ্ছে একটা ক্যানোপির একটা বেসিক একটা ধারণা। তো এই কয়েকটা ফটো আমি অ্যাড করেছি। তো এখন এরপরে ফটোর পর একটা ডেফিনেশন, শর্ট একটা ডেফিনেশন আছে, বিল্ডিং ক্যানোপি ইজ ওভারহেড রুফ লাইক স্ট্রাকচার উইথ ওপেন সাইডস। মানে একটা ওপেন সাইড থাকবে, সেটা আপার সাইডে হোক বা রাইট অথবা লেফট, যেই সাইডে হোক একটা ওপেন সাইড থাকবে, অ্যাটাচ টু এ বিল্ডিং ওয়াল অর সাপোর্টেড বাই কলাম। মানে একটা বিল্ডিং এর ওয়ালের সাথে থাকবে অথবা কোনো একটা কলাম দ্বারা সাপোর্টেড থাকবে। যেমন প্রথম ফটোটা হচ্ছে আমার ওয়ালের সাথে কানেক্টেড, এটাও ওয়ালের সাথে কানেক্টেড বা রুফের সাথে কানেক্টেড, বিল্ডিং এক্সিস্টিং বিল্ডিং এর স্ট্রাকচারের সাথে কানেক্টেড। দেন হচ্ছে ইট মে প্রোভাইড শেড, এটা শেডিং হতে পারে, অথবা শেল্টার ফ্রম মানে এন্ড শেল্টার ফ্রম ওয়েদার, মানে ওয়েদার, রেইন, সান, স্নো এসব থেকে শেল্টার দিতে পারে আর কি। তো ক্যানোপি টিপিক্যালি প্রজেক্ট project over entrance or walkway or driveway for pedestrian and vehicle। মানে আমি যদি রিয়েল লাইফ বলতে চাই, তাহলে বাকলিবিতে এটা আছে, মানে ময়মনসিং এ যারা আছে তারা ওরা জানে। আচ্ছা, এখন আমরা এখানে কি করতেছি ক্যানোপিটা নিয়ে? আহ, আমাদের এক্সিস্টিং এইখানে যে ফটোটা আছে, এই ফটোটা এক্স্যাক্টলি আমরা এই লোকেশনে কাজটা করতেছি। তো এইখানে এইগুলো হচ্ছে ক্যানোপি ওপেন একটা স্ট্রাকচার, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা স্কোয়ার শেপের, 8 ফিট বাই 8 ফিট। তো এখন আমরা এখানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে হোয়াট উই আর ডুইং। মানে এখানে ওপেন ছিল, যেমন এখানে দেখা যাচ্ছে এখানে ওপেন, এই ওপেনটা এই ভিতর থেকে একটা ফটো নেওয়া আছে। তো ওই ওপেন জায়গাটাকে আমরা আমাদের যে ক্লায়েন্ট তার চাহিদা ছিল, সেটা ক্লোজ করতে চাই কি দিয়ে? সোলার প্যানেল দিয়ে। ঠিক, এটা হচ্ছে মোটামুটি একটা ফুল ওভারভিউ। এখন আমরা অ্যানালাইসিসের জন্য আমরা ছোট্ট একটা পার্ট এখানে কনসিডার করে নিয়েছিলাম। আমরা এখানে একটু খেয়াল করলে দেখবো যে এইখানে যে প্যানেলের এগুলো তো কাভার করা আছে অলরেডি, বাট এইখানে এই বরাবর কিন্তু একটা দুইটা তিনটা তিনটা পার্ট আছে, এবং এই বরাবর লম্বা বরাবর সিঙ্গেল পার্ট। তো এইখানে আবার একটা ফুল পার্ট এবং দুইটা সাইডে কর্নার পার্ট। তো এই স্কোয়ার এরকম। তো এখন এই পার্টের মধ্যে আমরা মিডিল পার্টটাকে যদি কনসিডার করি, তাহলে ওভারঅল আমরা সবচেয়ে বড় একটা লম্বা একটা পার্ট, মানে লম্বা একটা সেকশন পাই। যে সেকশনটা আমরা ডিজাইন যদি করি, ইভেন আমরা যদি এই সেকশনটা পাস যদি হয়, যে এখানে ব্লু লাইন দিয়ে একটা বক্স করা আছে, ব্লু বক্সের মধ্যে এইখানে একটা লম্ব বরাবর এখানে একটা বিম, মানে এইভাবে ক্রস বিম, এটা হচ্ছে মেইন বিম, এগুলো হচ্ছে ক্রস বিম। তো এই এইটা যদি আমরা প্রথমে এই জন্য টার্গেট বিম আমরা হিসেবে এটা নেই, এই যে এখানে লেখা আছে, রাফি লিখেছিল যে 24 ফিট লং আর্কেড বিম আন্ডার কনসিডারেশন। ইমতিয়াজ, জি ভাই। ইমতিয়াজ, তোমার কাছে রিপোর্টটা আছে না ভাইয়া? জি আছে ভাই। রিপোর্টটা একটু খুলো তো ভাই। আচ্ছা। জাস্ট রিপোর্টটা, হ্যাঁ, রিপোর্টটা একটু জুম ইন করো। আচ্ছা, সবাই একটু খেয়াল করো ভাইয়া, স্ট্রাকচারটা হচ্ছে এরকম। তো আমি যে জিনিসটা ইমতিয়াজ ওই যে পার্ট বলতেছিল, পার্ট না বলে স্প্যান বললে ভালো হয়। সেটা হইতেছে যে দেখো, এই এই সামনের দিকের যেগুলো ছোট ছোট খোপ, হ্যাঁ, এই জায়গাগুলো হতেছে 8 ফিট স্প্যান। যে কোনো ডিরেকশনে তোমার বিমগুলো হচ্ছে 8 ফিট স্প্যান। আর এক একটা বিমকে আর্কেড বিম বলে, এটা যেমন আর্কিটেকচারাল টার্ম, আর্কেড। আর্কেড আমি জানি না, জাস্ট আমাদের জন্য হচ্ছে বিম। তো বিমটা হইতেছে তোমার 8 ফিট স্প্যান। কিন্তু ভিতরের দিকে তুমি যখন ওই যে ডায়মন্ড শেপে তুমি যখন চলে যাও, ওইখানে দুইটা বিম আছে। যে দুইটা বিম, হ্যাঁ, এই ডিরেকশনের বিমগুলো হইতেছে কন্টিনিউয়াস এবং 24 ফিট স্প্যান, কারণ তিনটা খোপ এক একটা খোপ হইতেছে তোমার 8 ফিট করে। লংিটিউডিনাল ডিরেকশনে যেগুলো যেই যেই বিমগুলো দেখতেছো,
লংজিটিউড ওই খোপের ওই ডায়মন্ডের মধ্যেই হ্যাঁ লংজিটিউডনাল ডিরেকশনে ওই যে ছোট ছোট এগুলো হইতেছে তোমার সাইড থেকে আসছে 8 ফিট মডিউল করে। এই ডায়মন্ড শেপের আমরা এই বিমটা কনসিডার করেছি, তো এইটা আমরা এক্স্যাক্টলি ডিজাইন করব। তো প্রথমত যে কোনো কিছু ডিজাইন করতে গেলে আমাদের যে ব্যাপারটা ফার্স্টে চিন্তা করতে হয়, ডিজাইন করতেছি না, অ্যানালাইসিস করতেছি। এক্সিস্টিং তো অ্যানালাইসিস করতেছি, analysis, অলরেডি আছে, জি আমরা জাস্ট এটার উপরে এডিশনাল লোড দিলে থাকবে কিনা। জি জি। তো এখানে যে কথাটা লিখেছিলাম আমি যে হোয়াট আর উই ডুইং, আমরা কি করছি, মানে এখানে আমরা সোলার প্যানেল বসাবো, তো তার ভিতরে ছোট একটা পার্ট আমরা কনসিডার করলাম, ডায়মন্ড পার্টটা ছোট একটা পার্ট না, এক্স্যাক্টলি এটা লং স্প্যান, সবচেয়ে বড় স্প্যান। তো ডায়মন্ড পার্টেই আমরা এটা অ্যানালাইসিস করব যে এটার উপরে আমরা সোলার যে প্যানেলটা বসাবো, সোলার প্যানেল বসালে এটা স্ট্রাকচারালি সাউন্ড হবে কিনা, স্ট্রাকচারালি স্টেবল থাকবে কিনা, এটা তার ওই ক্যাপাসিটি আছে কিনা, এটা আমাদের অ্যানালাইসিস, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। তো এখানে আমি ওই কথাগুলো লিখেছি, আওয়ার ক্লায়েন্ট ওয়ান্ট টু ইনস্টল এ ফটোভোল্টাইক PV solar array on existing 8 feet long pergola structure. He asked us to verify whether existing canopy is structurally adequate to support, মানে আমাদের এই ক্যানোপিটা আমাদের স্ট্রাকচারালি অ্যাডিকুয়েট কিনা, কি করতে, সাপোর্ট পিভি সোলার প্যানেলটাকে সাপোর্ট করতে, অথবা এটা পিভি সোলার প্যানেল যেহেতু বসাবো সেটা অবভিয়াসলি এখানে একটা গ্র্যাভিটি লোড থাকবে, তারপরে কনস্ট্রাকশন লাইভ লোড থাকবে, কনস্ট্রাকশন করার সময় লেবার তারা উপরে উঠবে, বা ওই যে মেশিনারিজ কিছু উঠানো লাগতে পারে। এরপরে হচ্ছে উইন্ড লোড, আর একটা উইন্ড লোডের রেসপেক্টে আমার এই এক্সিস্টিং যে স্প্যান গুলো আছে, আর্কেড বিম গুলো আছে, এগুলো আমার স্টেবল বা অ্যাডিকুয়েট কিনা, এটা আমাদের অ্যানালাইসিস করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমি শর্টকাট একটু অবজেক্টিভ একটু এখানে অ্যাড করেছি, উই নিড টু। ইমতিয়াজ, তো সরি ইন্টারাপ্ট করার জন্য, আরেকটা জিনিস আমি বলবো যে আর্কেড বিমের ক্রস সেকশনটা যদি একটু দেখাও ভাইয়া সবাইকে, এটা ইম্পর্টেন্ট। আর্কেড বিমের ক্রস সেকশনটা তুমি ইদার রিপোর্ট ক্যালকুলেশনে চলে যাও, অথবা তোমার যদি অরিজিনাল প্ল্যানটা খোলা থাকে রিপোর্টে চলে গেলেই হবে। হ্যাঁ জি, রিপোর্টে গেলে রিপোর্টটা আচ্ছা একটু রিপোর্টে, রিপোর্টে হ্যাঁ এই যে এটা হচ্ছে জি, এটা হচ্ছে মেইন, মানে আমাদের যে ডায়মন্ড শেপটা। তো এখন আমরা এখানে ক্রস সেকশনটা যদি ক্রস সেকশন গুলো যদি দেখতে চাই, তাহলে এখানে একটা ক্রস সেকশন দেখবো, এ বি সি, এখানে তিনটা, এই দুইটা সেকশন, এটা হচ্ছে প্ল্যান ভিউ। তো প্রথমে যদি আমি এখান থেকে শুরু করি, সি থেকে শুরু করি, সি জায়গাটা হচ্ছে জাংশন পয়েন্ট। জাংশন বলতে এটা হচ্ছে আমার 24 ফিট আর্কেড বিম, আর এটা হচ্ছে ক্রস 8 ফিট বিম। তো এই দুইটা জাংশন পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটার ভিউটা এখানে প্ল্যানে দেখানো হয়েছে, এটা প্ল্যানটা। তো এখানে প্ল্যানটা যেরকম ভাবে আছে, যে এটা হচ্ছে আমাদের মেন 8 ফিট 24 ফিট, আর এটা হচ্ছে এই ক্রস বরাবর হচ্ছে 4 ফিট ওইটা। তো এখন এইখানে কয়েকটা ব্যাপার আছে মনে, মানে যেগুলো আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে আমাদের এই আমরা এই ক্ষেত্রে যে প্রত্যেকটা স্ট্রাকচার এগুলো দেখছি, এই যে এইরকম ভাবে দেখতে কংক্রিটের মতো মনে হলে এগুলো হচ্ছে উডেন, এটা হচ্ছে আউটারে প্লাস্টার করা আছে, ভিতরে উডেন। তো এইটার উডেনের সেকশন গুলো, মানে এক্স্যাক্টলি আমরা যদি উডটা দেখতে চাই, তাহলে উডটা হবে এমন যে ভিতরে আমাদের প্ল্যান ভিউ থেকে দেখলে এরকম, আর ক্রস সেকশন হচ্ছে এমন মেন 24 ফিটের ক্রস সেকশন, এটা যেটা এর আগে আমরা ওই যে সেকশন মডুলাসের জন্য এটা দেখেছিলাম। একদম নিচে হচ্ছে একটা বটম প্লেট থাকবে 2x10, উপরে দুইটা টপ প্লেট থাকবে 2x10 এর দুইটা টপ প্লেট থাকবে, দেন সাইডে থাকবে তিনটা করে প্লাইউড, শেয়ার, এখানে লেখা আছে ওটা, যদিও এই যে এখানে হ্যাঁ তিনটা করে প্লাইউড থাকবে, তিনটা করে ডান দিকে 3 লেয়ার্স হবে, আরেকটু ডান দিকে যাও, হ্যাঁ এখানে 3 লেয়ার অফ হাফ ইঞ্চি প্লাইউড উইথ স্ট্যাগার্ড কানেকশন, এরকম কন্টিনিউয়াস। তো এখানে হচ্ছে 3 লেয়ার, প্রত্যেকটা লেয়ার হচ্ছে হাফ ইঞ্চি করে, এটা হচ্ছে সাইডে থাকে দুই পাশে। তো এখন দুই পাশের যে আমার তিনটা করে 0.5 হাফ ইঞ্চির যে একটা প্লাইউড থাকবে তিনটা, তো সেটা আমার টপ প্লেট আর বটম প্লেটের সাথে নেইল দ্বারা আটকানো থাকবে। নেইলটা হচ্ছে 10 mm ডায়ামিটারে 10 mm 10D, হ্যাঁ 10D হতেছে একটা মেজারমেন্ট আর কি, যে এটা ডায়া হইতেছে 0.148 ইঞ্চি, আমি যদি ভুল না বলে থাকি আর কি, 0.148 ইঞ্চ ডায়া। হ্যাঁ, তো একটা ওই নেইল করা আছে, এবং নেইলটা
আমার প্রত্যেক 6 ইঞ্চি পর পর এট দ্য এই যে অন সেন্টার 6 ইঞ্চ অন সেন্টার বোথ সাইড টপ এন্ড বটম, মানে আমার এই সাইডেও দুইটা আছে, ওই সাইডেও দুইটা, তাহলে আমার টপে হচ্ছে দুইটা দুইটা করে 4টা পাইলাম, 4টা নেইল দ্বারা আটকানো আছে। আর এখানে 4টা দেওয়ার কারণটা হচ্ছে মেইনলি যেহেতু আমার ডাবল টপ প্লেট আছে এবং প্রত্যেকটা টপ প্লেটের সাথে সাইডের প্লাইউড গুলা যেন কানেক্টেড থাকে। ইভেন এইখানেও যেহেতু আমার সিঙ্গেল বটম প্লেট, এই জন্য এই পাশে একটা নেল, ওই পাশে একটা নেল, সিঙ্গেল এক সাইডে একটা করে দুইটা দুই সাইডে। তো এই হচ্ছে আমার টোটাল ডাইমেনশনটা হচ্ছে একদম জাস্ট আমি যদি প্লাস্টারটা বাদ দিয়ে দেখি তাহলে হচ্ছে 1 ফিট 10 ইঞ্চি বা 22 ইঞ্চি আমরা বলতে পারি লংটা। আর এটা হচ্ছে উইথ বা প্রস্থটা 10 ইঞ্চি। তো এখন এরপরে এটা হচ্ছে লং বিম যেটা সেটার, এখন আমরা শর্ট বিম শর্ট স্প্যান যেটা বা আমাদের হচ্ছে ক্রস 8 ফিট বরাবর যেটা গেছে সেটার ক্রস সেকশন হচ্ছে এটা। ডিফারেন্স হচ্ছে জাস্ট আমার উপরে এখানে ছিল দুইটা, এখানে দুইটা টপ প্লেট ছিল, এখানে সিঙ্গেল টপ প্লেট, এই তো এতটুকু ডিফারেন্স, আর কিছু না, বাকি সবগুলাই সেম। তাহলে এখন আমি যদি একটা প্রশ্ন করি এখানে আসিফ, তাহলে আমার এইখানে টপে কয়টা নেল থাকবে? বুঝি না জিনিসটা আসলে। আচ্ছা আমি আবার বলি, এইখানে আমি এটা এটা বলি ওইটা জিজ্ঞেস করবো আবার। এইখানে হচ্ছে আমার টপে দুইটা টপ প্লেট থাকবে। টপ প্লেট আমার এখানে এটা আমরা ক্রস সেকশন দেখছি, তো ক্রস সেকশনটা দেখার কারণে আমরা দুইটা টপ প্লেট দেখছি। দুইটা টপ প্লেট হচ্ছে এই প্ল্যানের, আমি যদি এইখান থেকে একটা ক্রস সেকশন নেই, এই বরাবর যদি একটা ক্রস সেকশন নেই, এই যে আচ্ছা এই বরাবর একটা ক্রস সেকশন যদি নেই আমি, এক কথায় আমি এই বরাবর কেটে নিলাম, এই বরাবর কেটে নিলে আমি এরকম একটা চেহারা দেখবো আর কি, ওটা প্ল্যান থেকে। আর এই জাংশনটা কোথায় থেকে আসলো সেটা তো এখান থেকে বললাম। এই যে এই পয়েন্টটা হচ্ছে এখানে প্ল্যান দেয়া আছে ডিটেলস, এটা তো ফুল একটা ডায়মন্ড শেপের ফুল একটা প্ল্যান, বাট আমরা এতটুকুর ব্লো আপ করে দেখলে এতটুকু এখানে দেখবো আর কি। এখান থেকে যদি আমরা একটা ক্রস সেকশন নেই তখন আমরা এই ভিউটা দেখতে পারবো। এই ভিউটা যদি দেখি আমি, তাহলে এখানে লেখা আছে 10D @ 6 ইঞ্চ অন সেন্টার বোথ সাইড টপ এন্ড বটম। আর আমি একটু আগে বললাম যে এখানে আমার সিঙ্গেল ইচ সাইডে দুইটা করে নেইল, এই পাশে দুইটা ওই পাশে দুইটা, ওভারঅল টপে আমার এই ক্রস সেকশনের টপে 4টা নেইল আর বটমে হচ্ছে 2টা নেইল। আমার এতটুকু কথা কি সবার বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা তাহলে এখন এটা হচ্ছে আমার 8 ফিট স্প্যান, যেটা শর্ট স্প্যান, সেই স্প্যানের ক্রস সেকশন। মানে বেসিক্যালি আমরা ক্রস সেকশনটা এখান থেকে না নিয়ে যদি এ পাশ থেকে এ বরাবর নেই আর কি, তাহলে যা দেখবো এ বরাবর ক্রস সেকশন নিলে যে চেহারাটা দেখবো সেটা হচ্ছে এটা। তো এখন এই জন্য এটা জিজ্ঞেস করলাম, তাহলে আমার এই ক্রস সেকশনের টপে কয়টা নেল হবে? যে কেউ? দুইটা, দুই পাশ থেকে দুইটা। হ্যাঁ ঠিক, রাইট। সবাইকে এগ্রি করতেছ? বুঝতেছ না? নেল গুলো আইকা দাও তো একটু ভাই, দেখো তো নেল দুটো আইকা দাও, হালকা করে আইকা দাও। এটা না বুঝতে দেখো, জাস্ট উপরে দুইটা, নিচে দুইটা, এবং এইটা হতেছে তোমার যে কোনো একটা ক্রস সেকশন, এবং এটা তোমার তো লং, মানে এটা তো লং ডিরেকশনে at 6 ইঞ্চ, মানে ইনটু দ্য পেজ এন্ড আউট অফ দ্য পেজ তোমার 6 ইঞ্চি করে এটা যাইতে থাকবে আর কি। এটা কি বুঝো নাকি ভেড়া? জি ভাই। ইনটু দ্য পেজ এবং আউট অফ দ্য পেজ তোমার দিকে এবং তোমার থেকে অ্যাওয়ে ডিরেকশনে 6 ইঞ্চি পর পর করে লাগতে থাকবে, মানে খুব টাইট, কিন্তু মানে খুব টাইট নেইলিং, এইভাবে দুইটা। হ্যাঁ এই জি এক্স্যাক্টলি। তো এই জিনিসটাই যে বলতেছিল আর কি, এই ক্রস সেকশনটা বোঝাটা খুব জরুরি তুমি অ্যানালাইসিস করার জন্য, যে তুমি কি কি অ্যানালাইসিস করবা সেটা যদি যা বুঝতে চাও, তাই এইখানের এই যে কম্পোজিট সেকশন যেটা, সেটা বুঝতে হবে। আমার প্লাইউড, টপ প্লেট, বটম প্লেট কিভাবে কানেক্ট হয়েছে, নাহলে তুমি বুঝতেই পারবা না আসলে তোমার কি অ্যানালাইসিস করতে হবে। ক্যারি অন ইমতিয়াজ, গুড জব। আচ্ছা তো এইখানে আমার টপে তাহলে 2টা নেল পাইলাম, কারণ হচ্ছে আমার টপে, আচ্ছা কারণটা কেউ বলতে পারবে 2টা নেল কেন? এখানে 4টা এখানে 2টা কেন? পার্থক্যটা কেন? একটা তোর ক্রস সেকশন আর ওটা হচ্ছে টপ ভিউ আর কি। ক্রস সেকশন থেকে দেখলে আর কি ওই দুইটা ভিউ দেখা যায়, এইজন্য 4টা। এটা টপ ভিউ, এটা ক্রস সেকশন। হ্যাঁ আচ্ছা অন্য কেউ? না ভাই, এই পাশে 2টা স্টার দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে।
6 ইঞ্চি যে ওসিটা এটা তো আচ্ছা মানে আচ্ছা একটা হ্যাঁ ঠিক আছে, আতিয়ার কনসেপ্টটা ঠিক আছে তোর। এখন আচ্ছা পলাশ, আমি একটা এখন যেটা জিজ্ঞেস করি যে এইটা মানে ক্রস সেকশন না, এটা টপ। পলাশের কথা হইলো এটা হচ্ছে প্ল্যান ভিউ, বাট এটা প্ল্যান ভিউ না। আমি প্রথমে বলেছি এটা হচ্ছে ক্রস সেকশন। কার ক্রস সেকশন? এই যে এখানে একটা ভিউ দেখিয়েছিলাম, আমরা এটা হচ্ছে মতো বললাম। হ্যালো হ্যাঁ পলাশ আর একটু জোরে বল, তোর কথা ঠিক মতো বুঝি না অনেক কিছু। পাশেরটাই ক্রস সেকশন বলছিলাম আর কি, এই যে এই পাশে ডান একটু আমি একটু একটু করে দিই, এই পাশ ওই পাশ বললে বুঝবে না, তুমি একটু জুম আউট করে এখানে সুন্দর করে নাম্বারিং করা আছে এ বি সি, তা তোমরা বলো এ তে বলতেছো না সি তে বলতেছো, কোনটার কথা বলতেছো? পলাশ ভাই একটু বলো তো আবার। এটা হচ্ছে ভাই ক্রস সেকশন আর কি, আর এটা হচ্ছে টপ ভিউ। এটা এই জন্য ক্রস সেকশন বিটা টপ ভিউ বলতেছো? হ্যাঁ আচ্ছা, এবার ইমতিয়াজ বলতেছে বিটা টপ ভিউ, তাহলে এটা একটু ক্লিয়ারিফাই করে আচ্ছা হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে প্রথম কথা হলো আমরা এই আচ্ছা এ আর বি তে যাওয়ার আগে আমি এখানে আসি। এই সিটা কোথায় পাইলাম পলাশ, এটা কোথায় পাইলাম? এটা হচ্ছে এখান থেকে কোথাও পেয়েছি নাকি? সার্কেল আঁকো, হ্যাঁ একটা সার্কেল আঁকো, যেখান থেকে পাইছো ওখানে সার্কেল আঁকে ওখানে টান দিয়ে দেখায় দাও যে কেমনে পাচ্ছো। সার্কেল আঁকো, হ্যাঁ। অনেক সময় এটা আমার বুঝতে 3 দিন লাগছে, সো খুবই স্বাভাবিক এই জিনিসগুলো বোঝা। এই যে আমরা এখান থেকে এটা পেয়েছি, ঠিক আছে। পলাশ দেখো তো ভাইয়া বুঝো কিনা এই অংশটুকু। হ্যাঁ ওই যে ওইখানে যে ক্রস ইন্টারসেকশন হয়েছে, এই ইন্টারসেকশন থেকে আমরা একদম জুম করে দেখতেছি। লং ডিরেকশন যেটা তোমার এই ওই নীল একটা বাক্স লেখা আছে, সেটা হইতেছে তোমার 24 ফিট অংশটা, আর উপর থেকে এবং নিচ থেকে যেটা ব্রাঞ্চ আউট হচ্ছে সেটা হচ্ছে 8 ফিট অংশটা। এটা এই এতটুকু বোঝা যায় ভাইয়া? উপরের যে একটা নীল বাক্স দেখো, একটু নীল বাক্সটা দেখাও তো ভাইয়া। এটা হচ্ছে নীল বাক্সটা, এই নীল বাক্সটা, এবং এইটা হইতেছে ওইটার ওইখানে ওইটা যেই বিমটাকে একটা কিছু দিয়ে আইকা দেখাও তো, বিমের আউটলাইনটা। আচ্ছা এখানে বিমের আউটলাইনটা হচ্ছে আচ্ছা আমি তুমি রেক্টেঙ্গেল নাও ভাইয়া, রেক্টেঙ্গেল নাও, তুমি আউটলাইন চেঞ্জ করো না এখানে। হ্যাঁ করো এক্স্যাক্টলি, হ্যাঁ এটা হচ্ছে বিমটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল বিমটা। দাঁড়া, এখানে তুমি ট্রান্সপারেন্সি অপেসিটি কমায় দাও তাহলেই হবে। অপেসিটি নিচে আসো, হ্যাঁ এটা অপেসিটি তোমার 20 করলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ পলাশ দেখো তো ভাইয়া, হ্যাঁ এইটা বিমটা দেখছো ভাইয়া? কোন বিমটা? এটা হচ্ছে অ্যাকচুয়াল বিম, ফিজিক্যাল বিম। আর আমি যে বাক্সটা দিছি এটা জাস্ট দেখানোর জন্য যে এই জায়গায় বিমটা আছে। আর ব্রাঞ্চ আউট হইছে দুই দিকে, দুইটা ব্রাঞ্চ আউট আঁকো তো আরেকটা কালার দিয়ে। ব্রাঞ্চ আউট অংশটুকু আঁকো তো। মানে এই জিনিসগুলো বুঝাটা খুব জরুরি, না হলে তোমরা নেক্সট টাইম এরকম কোন একটা প্রজেক্ট আসলে আমি তোমাদের কিভাবে দিব যদি না বুঝতে পারো। এই জন্য চেষ্টা করার হচ্ছে যাতে বুঝতে পারো আর কি। তো আশা করি হ্যাঁ। আর নিচেও একটু ব্রাঞ্চ আউট আঁকো, প্রবলেমটা বুঝলে প্রবলেম সলভ। নিচে ওদিকেরটা তো তুমি একটা জায়গায় করছো না, নিচেও তো আছে। হ্যাঁ নিচে আঁকো, হ্যাঁ ইয়েস। এইবার কন্ট্রোল দিয়ে তারপর টান দাও। জি, এবার নিচে আঁকো তো ভাই, এই জিনিসটাই নিচে আঁকো তুমি যে। হ্যাঁ এবার যে কালার গুলো করছো সেই কালার গুলো নিয়ে এটা চেঞ্জ করতে হবে না, এটা নিচে নিয়ে যাও ভাই, একটু নিচে নিয়ে যাও। হ্যাঁ নিচে এখন এইটাই হ্যাঁ কন্ট্রোল দিয়ে নিয়ে আসো। এটা হচ্ছে এখানে, আর উপরে নাও। ঠিক আছে চেঞ্জ করতে হবে না। আমার মনে হয় পলাশ কি জিনিসটা বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আমার, হ্যাঁ এটা ক্রস বিম। আচ্ছা তাহলে এখন এটা কন্ট্রোল, জি এই হচ্ছে ব্যাপার। এখন এই বিমটা আমরা ওইখান থেকে দেখছি আর কি, মানে এটা ক্রস বিম বা আমরা এটা শর্ট বিম বলতে, শর্ট স্প্যান বলতে পারি। আমরা বোঝার সুবিধার্থে যখনই শর্ট স্প্যান বলবো তখনই আমরা ধরে নিব এটা 8 ফিট।
আর লং স্প্যান যেটা সেটা 24 ফিট। তো এখন এইটা হচ্ছে আমার লং স্প্যান, যে লং স্প্যানটা হচ্ছে আমার বাম দিক থেকে ডান দিক বরাবর হরাইজন্টালি যেটা দেখতেছি সেটা। আর এটা হচ্ছে ক্রস স্প্যান। তো লং স্প্যানটা মেইনলি চলে গেছে এই পাশে, আর এটার সাথে ক্রসলি অ্যাড হয়েছে এখানে। এখন কিভাবে অ্যাড হয়েছে আমরা প্ল্যান ভিউ থেকে ছোট্ট একটা এটাই দেখতে পারি। সেটা হচ্ছে আমার এটা হচ্ছে সাইডে যে প্লাইউডটা বললাম, 3টা প্লাইউড থাকবে, যে এখানে লেখা আছে 3টা প্লাইউড। তো 3টা প্লাইউড গুলার পরে এইখানে একটা, আচ্ছা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে ব্লকিং। এই যে এটা হচ্ছে ব্লকিং, এই ব্লকিংটা কোথায় বসবে? এই ব্লকিংটা বসবে এই যে এখানে টপ প্লেট আর বটম প্লেট এইটার মাঝখানে। এই যে এখানে লেখা আছে সলিড ব্লকিং @2 ফিট অন সেন্টার। 2 ফিট মানে এটা হচ্ছে 2 ফিট পর পর, মানে এইটা আমার লং বিম অ্যালং দ্য লেন্থ। অ্যালং দ্য লেন্থ। জি, তো এইখানে যদি একটা ব্লকিং বসে, আচ্ছা আমি যদি এইখানেও আরেকটা লাইন নেই, একটু বাইরে রাখতে হবে, হ্যাঁ একটু মোটা করে দাও, বেশি মোটা হয়ে গেছে। আচ্ছা এইখানে যদি একটা ব্লকিং নেই, আচ্ছা আমি একটু ছোট করে দেই। আসলে এবার হবে। আচ্ছা যাই হোক, এইখানে একটা ব্লকিং দিব। এখন এই ব্লকিংটা এখানে বসবে, সিমিলারলি এখানে বসবে, এবং প্রত্যেকটার সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে 2 ফিট। এই ব্লকিংটাই ক্রস সেকশনে দেখানো হচ্ছে এখানে। এই যে এইখানে যেহেতু ফাঁকা জায়গা, দেখে ফাঁকা জায়গা মনে হচ্ছে, বাট আমরা তো ক্রস সেকশনটা দেখতেছি। ক্রস সেকশন দেখলে তো এরকমই একটা ভিউ দেখবো, আর এই ভিউটা প্ল্যানে আমরা এখান থেকে এভাবে দেখাতে পারি। একটা থেকে আরেকটা প্রত্যেকটা ব্লকিং এর সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স হচ্ছে 2 ফিট অথবা 24 ইঞ্চ। আর সবার কি এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে। ওইখানে পলাশ যে বলতেছিল টপ ভিউটা একটু ক্লিয়ার করো। আচ্ছা এখন হচ্ছে এটা আমরা এই ছোট জায়গাটা জুম করে এখানে দেখলাম। দেখার পরে তাহলে আমরা এই ক্রস সেকশনটা যদি নেই, এই ক্রস সেকশনটা বলতে আমার লং স্প্যান বা 20 ফিট যে বিম সেটার ক্রস সেকশন নিলে আমরা এই সেটার ক্রস সেকশন হচ্ছে এ, আর শর্টের ক্রস সেকশন হচ্ছে বি। দ্যাট মিন্স এ বি দুইটাই হচ্ছে আমার ক্রস সেকশন। এটা হচ্ছে লং এর ক্রস সেকশন আর বিটা হচ্ছে শর্টের ক্রস সেকশন। এই জন্য আমি আচ্ছা পলাশ দেখো তো এতটুকু বুঝো কিনা ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো এই পর্যন্ত কি কোনো অসুবিধা আছে কিনা বুঝতে? এই জায়গাটায় সময়টা দেয়া হচ্ছে এই কারণে যাতে এখানে যদি এটা না বোঝা যায় তাহলে পরবর্তীতে যেগুলো আসতেছে এগুলো কিছুই বুঝবা না এবং ইট উইল নট মেক এনি সেন্স। এখানে এই জায়গাটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এরপরে আছে শুধু অঙ্ক করা, এরপর হচ্ছে শুধু ক্যালকুলেশন, উইন লোড দাও, ডেড লোড দাও, লাইভ লোড দাও, তারপরে শুধু অ্যানালাইসিস করো। কিন্তু এইখানে ক্রস সেকশন যদি আমি না বুঝতে পারি তাহলে আমার মানে অ্যানালাইসিস করে কোনো লাভ নাই। সো মেক শিওর যে তুমি এটা। হ্যাঁ বল পলাশ বল। ব্লক যে দেওয়া হয়েছে মাঝখানে 2 ফিট পর পর, মানে এটার জন্য কি হচ্ছে উপরে দুইটা বিম শো করছে ওই যে 2 ফিট বাই 10 ফিট? আরেকবার পলাশ, হ্যালো পলাশ আরেকবার একটু কাইন্ডলি রিপিট করো কথাটা। ব্লক যে হয়েছে 2 ফিট পরে পরে, এটা কি এটার জন্য ওই যে লং স্প্যানেরটার উপরে বিম হয়েছে দুইটা 2 ফিট বাই 10 ফিট? উপরে দুইটা বিম বলতে দুইটা ওই যে দুইটা কি বলে, দুইটা প্লেট না ব্লক দেওয়া হয়েছে তা এই জন্য না, কোন একটা কারণে দেওয়া হয়েছে। কারণটা আমরা ক্যালকুলেশনে ঢুকলেই বুঝবো। তো প্রথম কথা হচ্ছে, আচ্ছা ওটা বলতেছি আমি, ব্লক দেওয়া হয়েছে তাই না, এটা আমার মানে ব্লকিং এর আমরা উপরে দুইটা টপ প্লেট নিচে একটা বটম প্লেট মাঝে ব্লক দেওয়া আছে। ব্লক দেওয়ার কারণটা হচ্ছে আমরা যদি এটার উপর যখন লোড পড়বে তখন তো এটা বেন্ড করতে চাইবে না। আচ্ছা আমি একটু ড্র করি ছোট করে, তখন ওই পাশের স্প্যানও আর কি ধরে রাখবে এরকম কিছু। এটা টপ প্লেট মনে কর দুইটা আছে, আর এটা হচ্ছে বটম প্লেট একটা। আর আমার উপর থেকে যদি লোড পড়ে তাহলে উপর থেকে লোড আসলে তাহলে আমার এটা বেন্ড করবে, এরকম ভাবে বেন্ড করবে। তাহলে এরকম ভাবে বেন্ড করতে চাইলে যদি আমি এই মাঝখানে কোনো ব্লকিং নাই দেই, মানে মনে কর কোনো ব্লকিং দিলাম না, তাহলে তো এটা খুব দ্রুত কোলাপস করবে।
বাট আমি যদি এই বরাবর একটা করে ব্লকিং দিয়ে দেই 24 ইঞ্চি পর পর, এই বরাবর একটা করে যদি কন্টিনিউয়াসলি দিতে থাকি, তাহলে আমার এটা কি একটা ভার্টিক্যাল রেজিস্ট্যান্স দিল না এই লোডটাকে? হ্যাঁ ইভেন এই ফুল স্ট্রাকচারটা আমার স্টিফ হয়ে গেল, মানে একটু শক্তভুক্ত হইলো আর কি এক কথা। এই জন্য ব্লকিংটা দেয়া। ব্লকিং এর মেইন হচ্ছে টপ প্লেট আর বটম প্লেটকে তোমার সাইমultaneously এঙ্গেজ করার জন্য। তুমি যদি মাঝখানে না, তুমি যদি ব্লকিং না দাও, যেহেতু এগুলো কাট এবং অনেক বড় স্প্যান, তো ইমতিয়াজ যেটা বললো যে ওই উপর থেকে যদি লোড দেওয়া হয় তাহলে দেখা যাবে যে শুধু টপ প্লেট একাই এঙ্গেজ হচ্ছে, বটম প্লেট টের পাচ্ছে না। তো এটা হইতেছে বেসিক্যালি ওয়েব মেম্বার, চিন্তা করতে পারো ট্রাসের ওয়েব মেম্বার। ট্রাসের যে মাঝখানে টপ কর্ড এবং বটম কর্ডে যে ওয়েব মেম্বার দেয় কেন? কারণ টপ কর্ড এবং বটম কর্ড যাতে একসাথে কাজ করে, তো তখন বটম কর্ডে টেনশন চলে আসবে, টপ কর্ডে কম্প্রেশন চলে আসবে। তো বেসিক্যালি এটা হইতেছে তোমার ওই ট্রাসের ওয়েব মেম্বারের মতো, দুইটা টপ এবং বটম প্লেটকে বা কর্ডকে তোমার একসাথে এঙ্গেজ করার জন্য। এই জন্য হচ্ছে ব্লকিং ভাইয়া। এটা স্টেবিলিটি বাড়ায় এবং তোমার স্টিফনেস বাড়ায়, যেটা বললো আর কি। বুঝতে পারছো পলাশ? জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমাদের এখানে ওভারঅল আমরা ক্রস সেকশনে আমার মেম্বার গুলো বুঝলাম আশা করি। এই জন্য আমি প্রথমে বলছিলাম, তাহলে এখন কি সবার এই কারণটা বোঝা গেছে কিনা যে আমাদের এখানে টপে হচ্ছে টোটাল 4টা নীল আর এইখানে টপে হচ্ছে 2টা নীল। এটার কারণটা কি সবার ক্লিয়ার? একটু জি রেসপন্স ভাই। করো। আচ্ছা, তাহলে এখন সিমিলার কারণে আমি যদি জিজ্ঞেস করি এইখানে এই ক্রস সেকশন বি তে আমার বটমে কয়টা নেইল হবে, এটা আসিফ বল। আসিফ, উম, দেখতেছি দাঁড়া। আচ্ছা এইখানে কেন 2টা নেইল, এটা এটা কি বোঝা গেছে আসিফ? বটমে না, মানে টপে না বটমে, মানে এই ক্রস সেকশন এর বটমে কেন 2টা নেইল? আচ্ছা পলাশ বোঝা গেছে? হ্যাঁ কেন বলতো? হচ্ছে উপর থেকে যদি লোডটা আসে ওটা হচ্ছে কম্প্রেশন হয়ে যাবে, ওই জন্য হচ্ছে দুইটা, আর নিচে টেনশনের জন্য এটা একটা। না না, কম্প্রেশন টেনশন এখানে আপাতত আমরা ওইদিকে না যাই। এটার মেইন ইকুয়েশন থেকে আসবে আর কি। মেইন কারণটা হচ্ছে আমার এই সাইডে, মানে এক কথা আমরা তো এটা কংক্রিট বিম না, আমার তো হচ্ছে উডেন। তো উডেনটাকে তো আমরা একটা একটা স্কোয়ার শেপ, রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে আমার এটা সাজাইতে হবে, একটা মানে সলিড বা একটা সিঙ্গেল একটা মেম্বারের মতো বানাইতে হবে। মানে ভাই যেটা বললো যে একটু আগে যেটা বললো যে আমার এখানে ব্লকিং দেওয়ার কারণ হচ্ছে, ব্লকিং দেওয়ার কারণগুলাই হচ্ছে এটা যেন আমার উপরে লোড করলে নিচেও যেন লোডটা ট্রান্সফার হয়, মানে একটা রিজিড বডি হিসেবে কাজ করে। এখন আমার এইখানে, আচ্ছা আমি আরেকটা ফটো দেখাই, আশা করি ওইটা থেকে একটু বেটার আসার কথা। আচ্ছা এটার এই যে এইখানে যদি আমি এই কানেকশনটা যদি আমি দেখি, তাহলে এটা হচ্ছে এই যে নিচে কি গেছে, একটা পোস্ট গেছে। এই পোস্ট গুলা হচ্ছে এরকম ভাবে তৈরি, এই যে এখানে লেখা আছে আর্কেড পোস্ট, দুইটা দুইটা করে 2x10। আচ্ছা এখন এইখানে এটা হচ্ছে ব্লকিং, এই যে আচ্ছা এখন তাহলে আর্কেড পোস্ট এটা, তাহলে মেইন একটা বিম আছে, তাহলে এই যে হচ্ছে আর্কেড আর্কেড বিম, এটা শর্ট ডিরেকশনে, আর এটা হচ্ছে লং ডিরেকশন। লং ডিরেকশনের বিম হচ্ছে এটা, এটা লং ডিরেকশনের বিম, যেটা বটমে এখানে একটা দেখানো আছে, বাট এখানে ও টপে হচ্ছে 2টা, বটমে হচ্ছে একটা। আর এটা শর্ট বিম, যেটা টপে একটা বটমে একটা একটা করে। তো এইরকম ভাবে এটা কানেক্ট হয়েছে, আর মাঝখানে ব্লকিং, এই যে এই 3টা দেওয়া আছে, এগুলো হচ্ছে ব্লকিং। এই ব্লকিংটা আরো মুভ করবে সামনের দিকে, সামনে 24 ইঞ্চি পরে একটা বসবে, তারপর আরেকটা বসবে, তারপর আরেকটা বসবে, এইরকম ভাবে কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে মানে বসতে থাকবে আর কি। আবার সিমিলারলি এই ব্লকিংটা এই শর্ট ডিরেকশন বরাবর 24 ইঞ্চি বরাবর বসতে থাকবে। আচ্ছা, তো আশা করি এই ফটোটা দেখার পর একটু বেটার অবজারভেশন বা পাওয়া গেছে। আর এটার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখান থেকে শুরু করে এই যে সাইডে যেটা, আচ্ছা এটা আমি একটু রেক্ট্যাঙ্গেল আঁকার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা
কি চেষ্টা করতেছো, কি কি বোঝানোর এই চেষ্টা? সাইডে মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে এই সাইডে যেটা থাকে, সাইডে হচ্ছে প্লাইউড, ও হাফ প্লাইউড, ইঞ্চি প্লাইউড। প্লাইউড, হাফ ইঞ্চি প্লাইউড, এই সাইডে হাফ ইঞ্চি প্লাইউড লাগানো আছে। যে প্লাইউডটা আচ্ছা আমরা তুমি এই এটা এই আঁকতে চাচ্ছ, তো আঁকতে চাচ্ছ, আমি তোমাকে দেখাই দিই ভাইয়া। তুমি ওই যে ইসাতে যাও, আমি জাস্ট এটা সবার জন্য, হ্যাঁ এটাতে যাও, না না না, এটা না, এই পাশেরটা, পাশেরটা নাও। হ্যাঁ পলিগন, পাশেরটা, হ্যাঁ পলিগন নাও। তারপরে তুমি এখানে তুমি ফিল কালারটা আগে চেঞ্জ করো, ফিলটা আগে চেঞ্জ করো। হ্যাঁ ফিলটা আগে চেঞ্জ করো, যে কোনো একটা কালার দাও, তারপর ট্রান্সপারেন্সি কমায় দাও। তো তোমরা সবাই একটু খেয়াল করে যে তোমাদের প্রেজেন্টেশনে এই মানে এক্সচেঞ্জ অনেক কাজে দিবে, একটু 60% রাখো। হ্যাঁ এইবার তুমি ওইখানে আঁকো না, ওইখানে আঁকতে গেলে পারবা না, এখানে আঁকো না, তুমি বাইরে আঁকো। বাইরে তোমার কয়টা লাগবে তোমার বোঝার জন্য, তোমার 4টা ডট হইলে হবে, 4বার ক্লিক করো, লাস্ট ক্লিক ডবল করবা। হ্যাঁ জাস্ট হ্যাঁ একটা মোটামুটি শেপ মনে করে, হ্যাঁ এটা খাড়া নিচে আসবে। হ্যাঁ হ্যাঁ তারপরে এখানে দাও, তারপরে এখানে ডবল ক্লিক মারো, হ্যাঁ ডবল ক্লিক দাও। হ্যাঁ তারপরে এখন এটাকে টেনে নিয়ে যে কোনাগুলো শুধু বসাই দিবে, একটা কোনা লাইন আপ করো, বাকিটা তুমি করতে পারবা, একটা কোনা লাইন আপ করলেই হবে। হ্যাঁ ওই যে না না, তুমি ডটটা নাও, তুমি স্কোয়ার না, হ্যাঁ ডট নিলে নাড়াইতে পারবা। ভেরি গুড, কত কিছু শেখার আছে তাই না? জি ভাই আসলে জি গুড জব। হ্যাঁ এটা হচ্ছে সাইডিংটা, ভেরি গুড। সবাই কি বুঝতে পারছো? জি ভাই। জি জি এই সাইডিংটা কিন্তু শুধু এখানে থাকবে তা না, সিমিলারলি এই পাশে ওই পাশে, ইভেন এই দিক ওই দিক সব দিকেই থাকবে। মানে প্রত্যেকটা টপ প্লেট আর বটম প্লেটের দুই পাশে থাকবে। টপ প্লেট আর বটম প্লেটটাকে কানেক্ট, এটাও কানেক্ট করতেছে, সাইড থেকে কানেক্ট করতেছে, আর ব্লকিং গুলা মিডিল দিয়ে কানেক্ট করতেছে। এই হচ্ছে ব্যাপার। এই সাইডিংটা আমরা এখানে দেখলাম, এই যে এই সাইডিংটা, সাইডিং বা প্লাইউড যেটা, এই যে একটু আগে যেটা বললাম, এখানে এই যে এখানে লেখা আছে 3 লেয়ার হাফ ইঞ্চি প্লাইউড। এটা তো এখন যে কথাটা যেখানে ছিলাম আমরা, আমার সাইডের যে ব্লকিং, সরি সাইডের যে প্লাইউডটা, সাইডের প্লাইউডের সাথে আমার টপ প্লেটের বটম প্লেটের তো কানেক্ট করতে হবে নাকি জি আতিয়া? আচ্ছা, তাহলে কানেক্ট যদি করতে হয়, তাহলে আমার কি দিয়ে কানেক্ট করবো? আমরা নেল দিয়ে কানেক্ট করছি, যেহেতু আমার উপরের টপ প্লেট দুইটা, যেহেতু টপ প্লেট দুইটা, এজন্য আমরা দুইটার সাথেই এক সাইডে দুইটা করে নেল দিচ্ছি। যে উপরের এই নেলটা হচ্ছে টপ প্লেটের, উপরের টপ প্লেটের সাথে প্লাইউডের কানেকশন, আর এই নেলটা হচ্ছে টপ প্লেটের যেটা নিচে টপ প্লেট, নিচের টপ প্লেটের সাথে সাইডিং অর্থাৎ প্লাইউডের কানেকশন। আমার এই পর্যন্ত কি কথাটা বোঝা গেছে সবার? জি ভাই। সিমিলারলি আমার এই নেইলটা দেওয়া হয়েছে সাইডিং এর বা প্লাইউডের সাথে বটম প্লেটের কানেকশন হিসেবে। এই সেম কজে এই একই জিনিস ওই পাশে রিপিট হয়েছে। এই তো তার মানে এইখানে যে নেইলটা দেওয়া হয়েছে, বটম একটা নেল দুইটা নেল, এই নেইলের কাজ হচ্ছে আমার সাইডিং অর্থাৎ প্লাইউডের সাথে বটম প্লেটকে কানেক্ট করা, প্লাইউডের সাথে টপ প্লেট দুইটাকে কানেক্ট করা। এই পর্যন্ত কি আমরা সবাই সেম পেজে আছি, সবাই বুঝছি? আগের যে চিত্রটা ছিল ওইটার মধ্যে হচ্ছে দুইটা প্লেট একসাথে আছে, যে ওইটা একটু দেখা যায় না? এটা এখানে না না, আগের যে চিত্রটা, আগের চিত্র এটা। না না আগেরটা আগেরটা মানে একটু আগে যেটা। আচ্ছা পলাশ দাঁড়া, এখানে একটু কমিউনিকেশনের ব্যাপার আছে। তুমি যখন আগেরটা বলতেছো তখন কিন্তু সে বুঝতেছে না। অন্য ডকুমেন্ট বলো বা একটু স্পেসিফিক হও। হ্যাঁ আগেরটা বললে আগেরটা বললে তো বোঝা যায় না ভাইয়া। তো ঠিক আছে, হ্যাঁ এটা বলছো ভাইয়া যেখানে হ্যাঁ, হ্যাঁ। জি এখানে কি বলছো? এর ব্লক দুটো হচ্ছে এই কালোগুলো হচ্ছে ব্লক, ব্লকিং। হ্যাঁ, এখানে এখানে দুইটা প্লেট কি একসাথে আছে এখানে? উপরে নিচে প্লেট, হ্যাঁ সবগুলো ব্লকিং হচ্ছে দুইটা প্লেটের মাঝখানে। মানে উপরে একটা প্লেট ড্র করা হয়েছে কিন্তু এক্স্যাক্টলি দুইটা প্লেট হবে। ও হ্যাঁ যেটা হ্যাঁ যেটা এখানে যে দুইটা এখানে plate দুইটা হবে। হবে। এখানে দুইটা হবে। আচ্ছা, এখানে এটা দুইটা ওই যে তোমার দেখো আমি আসলে ড্রয়িংটা করছি কোথায়, একটু বাম পাশে যাও। এটা তো আসলে ওই ডায়মন্ডের জায়গা না, এটাতে শুধুমাত্র এই 8 ফিট স্প্যানে, এখানে যেখানে হচ্ছে টপ প্লেট এবং বটম প্লেট হচ্ছে তোমার একটা একটা করে। এটা কিন্তু আসলে তোমার ওই যে করিডোরের কাছে, মানে এই যে লম্বা যে সেকশন, সেই লম্বা সেকশন যেখানে সব হচ্ছে 8 ফিট স্প্যান,
সেইখানে এটা আমি জাস্ট এটা আমি তার ক্লায়েন্ট কোঅর্ডিনেশনের জন্য আমি আসছিলাম আর কি, মানে বেসিক্যালি আমার একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা আমি জাস্ট এটা আইকা জিজ্ঞেস করছি, এটা কি এরকম নাকি কানেকশনটা। সো এইটার তুমি যখন এই ছবিটাই তুমি যদি ওই 24 ফিট স্প্যানে ডায়মন্ডের ওইখানে আঁকো, তখন উপরে দুইটা প্লেট দেখাবা। কথাটা কি বুঝতে পারছো পলাশ? এটা জাস্ট যেহেতু আমরা এখানে অন্য একটা জায়গায় আসি, আমাদের রিপোর্টের উপরে চলে যাওতে স্ট্রাকচারাল ক্যালকের রিপোর্টের কভার পেজে ছবিটা দেখাও তো ভাই, কভার পেজের ছবিটা দেখাও। আমি একটু বলে দিই কোথায় দেখতেছো তুমি, একদম উপরে চলে যাও, হ্যাঁ একটু জুম ইন করো। আমি ছবিটা আঁকছি ভাই এই যে এইখানে, এই জায়গায় এক্স্যাক্টলি এই জায়গায় ছবিটা আঁকছি, এখানে তো সব 8 ফিট 8 ফিট করে। আর তুমি যখন আমরা প্রথম ক্যালকুলেশনের প্রথম সেকশনটা ছিল 24 ফিটের ওইখানে, তো 24 ফিটের ওইখানে স্প্যানের এখানে আমরা দুটো প্লেট ইউজ করব, আর হচ্ছে 8 ফিটের এখানে একটা করে স্প্যান ইউজ করতেছি। এক্স্যাক্টলি জি জি এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ বুঝা গেছে ভাই? জি আচ্ছা, ক্রস সেকশন নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমার মনে হয় এনাফ এক্সপ্লেনেশন হয়েছে, এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আর না হলে আমরা সামনে আগাই। ঠিক আছে, জি। তো এই হচ্ছে ক্রস সেকশন তো হইলো আমাদের। এখন এরপরে ক্রস সেকশন আসার পরে তারা আমাদের এখানে আমি যেই স্টেপ গুলো রেডি করেছিলাম, তাহলে আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের উই নিড টু ক্যালকুলেট অল টাইপ অফ লোড, মানে আমাদের সব ধরনের লোড প্রথমে ডিফাইন করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তারপরে লোড গুলাকে আমরা ট্রান্সফার করব যেই প্রপার্টি, মানে আমাদের বিল্ডিং কোন একটা স্ট্রাকচারের উপরে যখন একটা লোড অ্যাপ্লাই হয়, ওই লোডটা তো সে বুঝে না, ওই স্ট্রাকচারটা তো বোঝে না যে আমার উপরে কোন একটা চালের বস্তা রাখা হইলো নাকি একটা লোহা রাখা হইলো। স্ট্রাকচার বোঝে আমার উপর কতটুকু শেয়ার আসতেছে, কতটুকু মুভমেন্ট আসতেছে, কতটুকু স্ট্রেস আছে, কতটুকু এক্সিয়াল লোড, টেনশন, কম্প্রেশন আসে। স্ট্রাকচার বোঝে এইগুলা। তাহলে আমি প্রথমে কতটুকু লোড অ্যাপ্লাই করলাম বা কতটুকু লোড আমার অ্যাপ্লাই হচ্ছে কোন একটা স্ট্রাকচারের উপরে, সেটা প্রথমে ক্যালকুলেট করব। তারপরে সেইগুলাকে শেয়ার, মোমেন্ট, স্ট্রেস, এক্সিয়াল লোড এগুলোকে কনভার্ট করব। তারপরে সেগুলোর উপর বেস করে আমি আমার ডিমান্ড, কতটুকু ডিমান্ড প্রয়োজন, আমার কতটুকু এটার ক্যাপাসিটি প্রয়োজন, সেটা বা ডিমান্ড ক্যাপাসিটি বলে, ডিমান্ড ওই ডিমান্ড ডিউ টু অ্যাপ্লাইড লোড, সেটা ডিমান্ডটা বের করব। তারপরে ডিটারমাইন করব ক্যাপাসিটি, মানে আমার এক্সিস্টিং, এটা যদি আমার এক্সিস্টিং একটা স্ট্রাকচার, এক্সিস্টিং স্ট্রাকচারের ক্যাপাসিটিটা বের করব। তারপরে আমরা থ্রো সাজেশন টু দা ক্লায়েন্ট বেসড অন ডিমান্ড ক্যাপাসিটি রেশিও, আমরা ডিমান্ড আর ক্যাপাসিটির রেশিওর উপর বেস করে ক্লায়েন্টকে একটা কমেন্ট থ্রো করে দিব যে এটা আমার অ্যাডিকুয়েট অর নট, এটা আমার সাপোর্ট করতে পারবে অথবা করতে পারবে না। এই হচ্ছে ফুল, মানে 4-5টা লাইনে যদি বলি, আমাদের ফুল ব্যাপার হচ্ছে এটা, আমাদের এই কাজটা করতে হবে, আমাদের অবজেক্টিভ হচ্ছে এগুলা। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? না না। আচ্ছা তুমি যেখানে লিখছো কনভার্ট দিস লোডস টু শেয়ার, মোমেন্ট, স্ট্রেস, অ্যাক্সিয়াল লোড, এইটা বলতে কি বোঝাইছে? এটা একটু আবার এটা বলতে আমি বুঝালাম ভাই, আমরা যে লোড গুলো আমার আসবে বিল্ডিং এর উপরে, আমার ডেড লোড, লাইভ লোড বা অল টাইপ অফ লোড, যত রকমের লোড আসবে, সেই লোড গুলাকে আমি শেয়ার, মোমেন্ট, স্ট্রেস এগুলাতে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব এটা ডিটেইলসে যাব তখন ওখানে দেখাবো। আচ্ছা, মানে অ্যাপ্লাইড লোডের ইফেক্টটা তোমার মেম্বারে কিভাবে আসতেছে সেটাই আর কি, মানে তুমি অ্যাপ্লাইড লোড মানে উইন্ড প্রেসার দিছো বা লাইভ লোড প্রেসার দিছো, ডেড লোড ইনক্লুড করছো, তারপরে ওইটা তোমার মেম্বারের মধ্যে কিভাবে দেখা যাবে ডিমান্ড হিসাবে, তাই তো? জি, মেম্বারের হিসাব, মেম্বারের উপরে কিভাবে মেম্বার কি ফিল করবে আর কি। হ্যাঁ, মেম্বার কি ফিল করবে, তার মানে তোমার 2 এবং 3 নাম্বার পয়েন্ট দুইটা একই কাইন্ড অফ একই বলা যাইতে পারে আর কি, একই বলা যায়। জি হ্যাঁ ক্যালকুলেট। আচ্ছা, এইটাই আমি একটু বেসিক্যালি আমার কাছে এটা মনে হয় যে 4টা পয়েন্ট হইলে ভালো হয়। একটা হচ্ছে আমাদের লোড ক্যালকুলেশন, কোড থেকে ডাইরেক্ট চলে আসতেছে, পরে এটা আমরা স্ট্রাকচারের উপর অ্যাপ্লাই করতেছি, বিমের উপর অ্যাপ্লাই করতেছি, বিমের মধ্যে শেয়ার আসবে কি, বেন্ডিং আসবে, মোমেন্ট আসবে নাকি না অ্যাক্সিয়াল টেনশন এবং কম্প্রেশন আসবে, এটা ডিপেন্ড করবে হইতেছে তোমার যে বিমের যে জিওমেট্রি আছে, ক্রস সেকশনাল জিওমেট্রি, যেটা এতক্ষণ আমরা আলাপ করলাম, অনেক লম্বা সময় ধরে আলাপ করা হয়েছে, সেইটার থেকে। তো সেইটা হবে হইতেছে তোমার, সেটাকে আমি অ্যানালাইসিস বলি আর কি। লোড অ্যাপ্লাই করলাম, লোড অ্যাপ্লাই করার পরে অ্যানালাইসিস করলে যেটা হবে যে প্রত্যেকটা মেম্বারে এটার লোড ইফেক্ট আসবে। লোড ইফেক্টটা কি কি হইতে পারে একজন বলো তো, লোড ইফেক্ট গুলো কি কি? ইমতিয়াজ ছাড়া বলো কেউ একজন, লোড ইফেক্ট গুলো কি কি? লোড অ্যাপ্লাই করলাম স্ট্রাকচারে, এই স্ট্রাকচারাল মেম্বারে যে লোডের ইফেক্ট গুলো, সেগুলোকে আমরা কি বলতেছি এখানে?
অলরেডি লেখা আছে। শেয়ার মোমেন্ট, স্ট্রেস, অ্যাক্সিয়াল লোড এগুলো আছে। এক্স্যাক্টলি, ভেরি গুড। শেয়ার মোমেন্ট এগুলো হচ্ছে লোডের ইফেক্ট, পড়ছে, এটা লোডের প্রভাব পড়ছে মেম্বারে। সো এটাই হচ্ছে আমাদের ডিমান্ড। সো অ্যানালাইসিস করে আমরা ডিমান্ডটা বের করছি। তারপরে কি করব, তারপর হইতেছে যে আমরা যে ক্রস সেকশনটা দেখছি এটার অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত। এটা কিন্তু ক্যাপাসিটি কোত্থেকে আসে না, সাধারণত লোড থেকে আসে না, মাঝে মাঝে আসে। শেয়ারের একটা বাজে একটা ক্যালকুলেশন আছে কংক্রিটে, যেটা তোমার ডিপেন্ড করে লোডের উপর ডিপেন্ড করে ক্যাপাসিটি কত। ডিমান্ড বেশি হইতে হবে না ক্যাপাসিটি বেশি হইতে হবে পাসিং এর জন্য, একজন বলো। ক্যাপাসিটি বেশি হতে হবে। ক্যাপাসিটি বেশি হইতে হবে, এক্স্যাক্টলি। তার মানে ডিমান্ড ওভার ক্যাপাসিটির রেশিওটা কত হইতে হবে? 1 এর নিচে। 1 এর নিচে, ভেরি গুড। 1 এর নিচে হইলে ইটস পাসিং। সো এটা হইতেছে তোমার যে কোনো স্ট্রাকচার, তুমি 6 তলা বিল্ডিং করো আর 100 তলা বিল্ডিং করো, অথবা সিম্পল এরকম ক্যানোপি স্ট্রাকচার করো, ইটস দ্য সেম। তোমার লোড ইফেক্ট গুলো বিভিন্ন রকমের লোড ইফেক্ট আসে, টরশন আসতে পারে, ল্যাটারাল টরশনাল বাকলিং আসতে পারে, তো ফ্লেকচারাল বাকলিং আসতে পারে, ক্রিপলিং আসতে পারে, অনেক ধরনের মোড আছে। কিন্তু বেসিক্যালি আমরা যদি এই আইডিয়াটা মাথায় রাখি, তুমি নিজেই প্রশ্ন করে বের করতে পারবা যে আমার এইখানে কি করতে হবে, এবং সেটাই আমি চাচ্ছি। তো এইটা মানে মনে করে এখানে যে অবজেক্টিভটা লিখছে 5টা, আমি বলবো এটাকে 4টা করে ফেলার জন্য, 4টা করে চিন্তা করার জন্য। লোড ক্যালকুলেশন, লোড ইফেক্ট থ্রু অ্যানালাইসিস অর স্ল্যাশ ডিমান্ড ক্যালকুলেশন, তারপর হইতেছে ক্যাপাসিটি ক্যালকুলেশন, এরপর হইতেছে ডিসিআর ক্যালকুলেশন। তো এই 4টা তুমি যদি করে ফেলে, এটা যে কোনো স্ট্রাকচারাল ক্যালকুলেশন রিপোর্টের জিস্ট। এই 4টার বাইরে তোমার চিন্তা করার কেস খুবই কম, স্কোপ খুবই কম। আচ্ছা, আগাও ইমতিয়াজ, আগাও। থ্যাংক ইউ। তাহলে 4টা করে দিলাম। লোড ক্যালকুলেশন, তারপরে ক্যালকুলেট ডিমান্ড বেসড অন শেয়ার, এইসব, তারপরে এই যে ডিটারমাইন, 4টা। এখন আমরা যে সোলারের যে আমাদের ফুল যে ব্যাপারটা আসছে, সেখানে আরেকটা একটু কথা বলে নেই। আমাদের এই স্ট্রাকচারটা আমরা এইখানে যদি একটু বলি, আমাদের এইটা হচ্ছে বিম, লং বিমের ক্রস বরাবর আসছে শর্ট বিমের, এই যে লং বিমের উপরে, এবং এটাও একটা লং বিম, এই লং বিমের উপরে এই আড়াআড়ি বসবে আমার রেল বসবে। রেল মানে যেটার উপরে আমার সোলারটা স্টে করবে। আমার প্রথমে সোলারটা তো ডিরেক্টলি আমার এখানে স্প্যানটা তো অনেক বড়, 8 ফিট বাই 8 ফিট, তাহলে আমার 8 ফিট বা বসলে মাঝখানে তো এটা দেবে যাবে, বা এটার সাপোর্ট লাগবে। তো এই জন্য এটা একটা রেল বসবে একটা। আচ্ছা, রেলের এখানে ভাইয়া একটু ইন্টারাপ্ট করে রেলটা একটু দেখায় ফেলো, তাহলেই হয়ে যাবে। রেলটা একদম অ্যাপেন্ডিক্স ইসেতে আছে, রেলটা ইসেতে আছে ওই রিপোর্টে। হ্যাঁ, একদম জুম আউট করো। এটা না, ওই রিপোর্টেই ছিল, জুম আউট করে একটু রেলটা দেখো, তাহলেই হবে। রেল লাস্টের দিকে, হ্যাঁ, এই যে এই এটা হচ্ছে রেলের ক্রস সেকশন, এবং এখানে রেলের ডাটা আছে। দেখো এই যে তুমি যে সেকশন মডুলাস তোমরা শিখছো, সেম এটা সব জায়গায় আছে, সব জায়গায়। তুমি 6 তলা বিল্ডিং ডিজাইন করো আর সামান্য সোলারের করো, এই যে দেখো এখানে সেকশন মডুলাস যেটা আমরা ইউজ করছি, এই যার কারণে আমি তোমাদের সেকশন মডুলাস চাইছি তোমরা বুঝো। এই যে রেলটা দেখতে এরকম ক্রস সেকশনে, এইটার উপরে সোলার প্যানেল বসবে। যে লাল লাল দাগ দেখতেছো, এরকম লাল লাল দাগ হচ্ছে, এগুলো এক একটা 14 ফিট করে আসে। 14 ফিট থেকে তোমার 4 ফিট 8 ফিট অংশ কেটে নেবে, বা 7 ফিট অংশ কেটে নেবে, হোয়াট এভার, এটা ওদের ব্যাপার। তো এটা হচ্ছে রেল। হ্যাঁ, ঠিক আছে ভাই, রেল থেকে আগাও। রেলটা খুব সিম্পল জিনিস, এটা জি। আর তোমরা লোডিং প্যাটার্নটা সবাই বুঝতে পারছো না? সবুজটা হচ্ছে পিভি প্যানেল আর লালটা হইতেছে তোমার রেল। এই ব্যাপারে কারো কোনো বুঝার ব্যাপার কনফিউশন আছে? উপরে চলে যাও। না, কারো যদি থাকে তাহলে একটু বলো, আর না হলে আগাও। এটা লোডিং প্যাটার্নটা এখানে এক্সপ্লেন করার ওরকম কিছুই নাই, এটা খুবই ইজি। লাল দাগগুলো হচ্ছে রেল, আর সবুজ গুলো হইতেছে তোমার প্যানেল, পিভি প্যানেল। এক একটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট, 8 ফিট লম্বা ডিরেকশনে 8 ফিট, আর ছোট ডিরেকশনে 4 ফিট মোটামুটি। আগাও ভাই। এরপরে আমি এখানে মানে ফুল আমরা পার্টটাকে কয়েকটা পার্ট ভাগ করছি আর কি, ফুল এই আপনার অ্যানালিসিসটাকে। সোলার ক্যালকুলেশনের প্রথমে আমরা কি করব, প্রথম আমরা 24 ফিট আর্কেড বিম যেটা, সেটা অ্যানালাইসিস করব। তারপরে 8 ফিট সেটা অ্যানালাইসিস করব। এরপরে 8 ফিট আয়রন যে রিজ রেল অ্যানালাইসিস এন্ড ডিজাইন করব। এরপরে হচ্ছে প্রপোজড লোড প্যাটার্নটা আমরা এখানে প্রপোজ করব। তারপরে আমাদের কিছু কানেকশন আছে, সেগুলো দেখো। মেইন হচ্ছে আমার এই তিনটা হচ্ছে প্রথম তিনটা হচ্ছে মেইন।
তো এরপরে আমাদের কিছু পার্ট আছে, কিছু অ্যাপেন্ডিক্স আছে, সেগুলো আমরা ওটা ওটা দেখবো আর কি, ওটা দেখাচ্ছি রিপোর্টে, তাই তো? রিপোর্টে। রিপোর্টে আচ্ছা। রিপোর্টে তো এই হচ্ছে আমাদের ওই কয়েকটা অ্যাপেন্ডিক্স, এই হচ্ছে ভাইয়া, ওখানে যে কয়েকটা জিনিস দেখালাম। ভাইয়া, জি ইমতিয়াজ, জি ভাই। এটা দুই স্প্লিট করো তো স্ক্রিনটাকে। তোমার যে আউটলাইন যেটা করছো সেই আউটলাইনটাকে এক পাশে আনো, স্প্লিট করো। এটাকে হ্যাঁ, এটাকে ওই যে হ্যাঁ, ওই যে চলে আসো ওখানে, ধরো ওখানে ওই, না না, ওই জায়গায় তুমি কার্সারটা নাও, যা রাখো, কিছু টিপ দিও না, কিছু টিপ দিও না। হ্যাঁ, ওই যে হ্যাঁ, বাম পাশে নাও, ভেরি গুড। এবার ডান পাশে এটা রাখো, হ্যাঁ, এটা কেটে দাও, বাস। এবার টান আস্তে আস্তে টেনে টেনে করো। তোমার খুব বেশি রিপোর্ট এক্সপ্লেন মানে ক্যালকুলেশন এক্সপ্লেন করতে হবে না, কিন্তু জাস্ট কি কি করছি মেইন প্যাটার্নটা যাতে চলে আসে। জি, মেইন প্যাটার্নটার জন্য আমি এটা একটু বানাইছিলাম। জি, একটু জুম আউট করে, হ্যাঁ, ভেরি গুড। তো বেসিক্যালি এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টের অ্যাপেন্ডিক্স গুলোকে তুমি সাজাইছো আর কি রিপোর্ট। জি, অ্যাপেন্ডিক্স গুলোকে আমি সাজাইছি যে আমার এখানে সোলার ক্যালকুলেশনের কি কি আছে। আচ্ছা, তো এর প্রথমে আমরা যদি 24 ফিট আর্কাড বিম এটা অ্যানালাইসিস করি, তাহলে এইটারও কিছু পার্ট আছে। ওই আমার মেইন থিওরি হচ্ছে চারটা অবজেক্টিভ যেটা, সেটা তো ওইটাকে একটু ডিটেলসে লেখা হয়েছে আমরা এখানে কি কি পার্ট করব। তো এইখানে মেইনলি যে পার্ট গুলো করা হয়েছে সেটা হচ্ছে এই যে 24 ইঞ্চি আর্কেড বিম, প্রথমে লোড ক্যালকুলেশন, তারপরে লোড, এটা আরেকটু ডিটেইলস বলে লোড ক্যালকুলেশন একটা পার্ট, তারপর লোড কম্বিনেশন, এরপরে হচ্ছে আমাদের স্ট্রেস ক্যালকুলেশন করেছি, তারপরে শেয়ার ফ্লো একটা চেক আছে। তো মোটামুটি এই টোটাল চারটা পার্ট। এখন লোড ক্যালকুলেশনটাকে আমরা তিনটা পার্ট করতে পারি, সেটা হচ্ছে ভাইয়া এখানে তো লোড ক্যালকুলেশন তিনটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর হয়েছে। তুমি জাস্ট বাম পাশে রিপোর্টে চলে যাও, ওই লোড ক্যালকুলেশনটা যেখানে হয়েছে ওই বাম পাশে রিপোর্টে দেখাও যে ডেড লোড কিভাবে ক্যালকুলেট করছো, ওইখানে এক্সপ্লেন করো জিনিসটা। এখানে চার্ট টেবিল এক্সপ্লেন না করে তুমি রিপোর্টটা এক্সপ্লেন করো। এখন তো আমরা এই জায়গায় আসি, আর্কেড বিমের লোড ক্যালকুলেশনে আসি। তুমি বাম পাশে যে রিপোর্টটা খোলা আছে ভাইয়া, ওইটা অ্যাপেন্ডিক্স এতে চলে যাও। তো অনেক সুন্দর করে করছে আর কি, অনেক খাটনি দিছে যা বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, প্রথমে বলছিল যে আর্কেড বিম, তাই না? আর্কেড বিমের ক্যালকুলেশন সেম জিনিস, সেম প্যাটার্নটা মাথায় রাখো, তাহলেই হবে। এই যে আমাদের দেখো 24 ফিট আর্কেড বিম অ্যানালাইসিস, এটা অলরেডি আমি স্ট্যাম্প করছি। সো ইটস এ স্ট্যাম্প ডকুমেন্ট। সো এটা সিটিতে যাচ্ছে। ও সরি, থ্যাংক ইউ বলার জন্য। দেখা যায়? এবার দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা জি ভাই। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতেছি যে এটা হচ্ছে যে সেই ডকুমেন্ট যেটা আমি অলরেডি সিটিতে সাবমিট করা হবে এবং এটা স্ট্যাম্প। সো এটা ফাইনাল, একদম ফাইনাল ডকুমেন্ট এটা। তো যাই হোক, প্রথম যেটা বলছে যে 24 ফিট আর্কেড বিম অ্যানালাইসিস। তো আমরা যেহেতু লোডিং প্যাটার্নটা, আমাদের আর্কেড বিমটা সবচেয়ে বড় স্পেন যেটা, সেটা আমাদের একটা ক্রিটিক্যাল একটা এলিমেন্ট। আমরা তো সবগুলো ধরে ধরে করব না, আমরা শুধু ক্রিটিক্যাল এলিমেন্টগুলো করব, তারপর ধরবো যে বাকি সবগুলো ঠিক আছে। আর সিভিল ইঞ্জিনিয়ার এই জিনিসটা খুব পছন্দ করে, সিমেট্রি। তো যাই হোক, এখানে তো অনেক এক্সপ্লেনেশন হয়েছে। তো দেখো লোড ক্যালকুলেশনে ভাইয়া প্রথমে ডেড লোড আছে। ডেড লোড বলতে কি আছে? ডেড লোড বলতে আছে কি কি একটা বলো তো। এই যে এখানে লোডিং প্যাটার্নে তুমি যদি এইটা দেখো, এখানে তুমি তোমার ইমাজিনেশনের মধ্যে ডেড লোড গুলোকে শুধু আনো, কি কি হইতে পারে? ডেড লোড কোথা থেকে আসবে ভাই বিমের সেলফ লোড আর হচ্ছে সোলারের লোড। সোলার প্যানেলের লোড দুইটা, আর কিছু আছে? এই বিমের জন্য ট্রিবিউটারি সোলার প্যানেল কয়টা বলো তো? ভাই দুইটা। এইখানে একটা বিম আছে, এইখানে একটা বিম আছে। এই বিমটার উপরে কয়টা সোলার প্যানেলের লোড আসবে? তুমি এই লোডিং প্যাটার্ন থেকে কিভাবে বের করবা? মানে চারটা হাফ, ওভারঅল দুইটা, এমন কিছু। আবার বলো কিভাবে চিন্তা করতে, তোমার চিন্তাটা আমাকে বলো। ভাই আমি চিন্তা করতেছি এই যে নিচের দিকে তিনটা সোলার প্যানেল, উপর দিকে একটা। এই তিনটা। জি। এই তিনটা, আচ্ছা, ভেরি গুড। আর উপরে তো একটা থাকে, সো ওইটার কয়টা হাফ। সোলার প্যানেল তাহলে? সো এমনিতে চারটার হাফ আর কি। চারটার হাফ? না, চারটার হাফ কেন? চারটা না কেন? তোমার তো বিম তো হচ্ছে এইটা আর এইটা। তো এইখানে তো তোমার কয়টা আছে? 6টা না?
6টা, হ্যাঁ হ্যাঁ, ছয়টা, তাহলে মাঝে তো 6টা। হ্যাঁ মাঝে 6টা, তা 6টার মধ্যে পুরা ফুল 3টা যাবে এটার উপরে, আর ফুল 3টা আসবে এটার উপরে। হ্যাঁ বুঝতে পারছি। এইটাকে তো আর হাফ করা যাবে না, তাই না? মানে এই 3টাকে তো আর হাফ করা যাবে না, এই 3টা। হ্যাঁ। আর এই জায়গায় ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমতিয়াজ, কারেন্ট চলে গেছে, বুঝতে পারছি। কারেন্ট না ভাই, নেটওয়ার্ক সমস্যা হয়েছিল, সরি ভাই। ও আচ্ছা, তুমি প্রেজেন্ট করবা? আচ্ছা আচ্ছা, আবার প্রেজেন্ট করতে জি পারবা? জি, করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও, আমি জাস্ট এই জায়গাটা এক্সপ্লেন করে নিচ্ছি, তারপর তোমাকে দিয়ে দিচ্ছি। এই জায়গায় ঠিক ভাইয়া আছে। 3টা বললা, আর এরপরে আসিফ কন্টিনিউ করো। জি ভাইয়া, 4টাই হয় আর কি, মানে চারটাই নিচে হয়, 3টা উপরে। ভেরি গুড। সবাই কি এগ্রি করো? পলাশ এগ্রি করো, আতিয়ার এগ্রি করো? জি ভাই 4টা। চারটা যেতেছে, তার 4টা পিভি প্যানেল, 4টা পিভি প্যানেল, এটা খেয়াল রাখো। আর কারণ খুবই ইম্পর্টেন্ট এটা। আর পরবর্তীতে তোমার বিমের ডেড লোড যেটা বলছো, এইটা এই বিমের ডেড লোড নিলা, সাথে আর কোনো ডেড লোড আছে? সোলার প্যানেলের এটা নাকি? সোলার প্যানেল আর রেইল একসাথে, সেটা ঠিক আছে। সোলার প্যানেল তো বলছো, সোলার আর প্যানেল বলছো, রেল বিম ভাই, বলছো। হ্যাঁ, আর কি? রেলের। রেল তো, রেল আর সোলার প্যানেল একসাথেই ধরলাম। আচ্ছা, আর আর তো কিছু দেখি না। এই যে দেখো, এই জায়গা থেকে একটা আছে, এই বিমগুলো তো এখানে কানেক্ট হচ্ছে। ওই যে তোমাকে একটু আগে ইমতিয়াজ অনেকক্ষণ চেষ্টা করে আমাদের বলতেছিল না যে ভাই এখানে দেখো, এই যে বিমের যে মাথাটা, এই বিমটা এসে কিন্তু এটার উপর ঝুলা পড়ছে। মাঝখানের যে 24 Short ফিটের যে beam গুলো। বিমটা, শর্ট বিমগুলো কিন্তু ঝুলা, এই যে ব্লকিং এর মাধ্যমে ঝুলা। খেয়াল করছো? এই যে ব্লকিং এসে ব্লকিং লাগছে, তারপরে এই ব্লকিং এর উপরে টপ প্লেট আর বটম প্লেট বসছে, তাই না? এই কানেকশনটা তুমি কিভাবে বানাবা, এই চিন্তাটা কিন্তু করতে পারতে হবে। এখানে চিন্তা করতে পারার ক্যাপাসিটি যত বাড়াবা, ইমাজিনেশন যত বাড়াবা, তোমার তত বেশি সহজ হবে। তো এইখানে কিভাবে করবো কানেকশনটা, তুমি দেখো এটা হচ্ছে 24 ফিট, এই বরাবর হচ্ছে 24 ফিট, এই বরাবর হচ্ছে 24 ফিট, তো এটা তো কন্টিনিউয়াস। তো সাইডগুলো এসে কেমনে লাগছে? ফার্স্টে একটা ব্লকিং মারছে এই পাশে, আর একটা ব্লকিং দিছে এই পাশে, এখানে নেইলও দেখা যাচ্ছে, এই যে দেখো 2টা নেইল দেখা যাচ্ছে। এরপরে এই ব্লকিং এর উপরে এবং নিচে, যেটা আমরা দেখতেছি না, মানে আমরা তো সেম প্লেনে আছে, মানে উপরে এবং নিচে প্লেট বসাইছে। এই যে দেখো ব্লকিং দেখা যাচ্ছে, এখানে কাঠের একটা হ্যাচ দেওয়া আছে, উপরে বসে গেছে, উপরে বসছে টপ প্লেট, নিচে বসছে বটম প্লেট। তো তো এই বিমগুলোর সেলফ ওয়েট এটার উপরে আসবে না? অর্ধেকটা এটার, অর্ধেকটা এখানে, এটার অর্ধেকটা এখানে, এটার অর্ধেকটা এখানে, এটার অর্ধেকটা এখানে। তাহলে এই পয়েন্টে কি ধরনের লোড আসবে? ইউডিএল। ইউডিএল হইতে হলে তো তোমার পুরাটা সেলফ ওয়েট যেরকম পুরাটা ডিস্ট্রিবিউটেড। এখানে হ্যাঁ বলো, কে বললা? পয়েন্ট লোড। পয়েন্ট লোড আসবে, ভেরি গুড। এবং কতটুকুর পয়েন্ট লোড আসবে এই জায়গায়? টোটাল লেংথটা কত হবে? এক একটা 8 ফিট করে, এটা 8 ফিট, এটা 8 ফিট, তাহলে এখানে পয়েন্ট। হ্যাঁ, এই যে আমরা যে ভার্টিক্যাল। আবার বলো ভাইয়া। 8 ফিট করে আসবে ভাই, 8 ফিট ওটার করে আসবে, অর্ধেক, ভেরি ওটার গুড। অর্ধেক। 8 ফিট আসবে, এতটুকু আসবে আর এতটুকু আসবে। এখানে 8 ফিট বিমের পয়েন্ট লোড আসবে, এখানে 8 ফিট বিমের পয়েন্ট লোড আসবে। আর ইউডিএল কি হবে? ইউডিএল হবে সেলফ ওয়েট। আর এইখানে এই যে মাঝখানে যেই তোমার পয়েন্টগুলো দেখতেছো, এইখানে কি আসবে? সোলার প্যানেল থেকে যে লোডটা আসবে সেটা কিভাবে আসবে? ইউডিএল আসবে নাকি না পয়েন্ট লোড আসবে? সোলার প্যানেল থেকে যে লোডটা, যেটা তোমার বেসিক্যালি বিমের উপরে তুমি রেলগুলোকে বসাচ্ছ, সেখানে পয়েন্ট লোড আসবে না ইউডিএল আসবে? ইউডিএল আসবে, ইউডিএল। ইউডিএল আসবে। ইউডিএল স্যার সরি, বিম মানে সোলার প্যানেল গুলো যদি বিমের মাধ্যমে মানে লোডটা ট্রান্সফার করে আসে, তাহলে তো পয়েন্ট লোডই আসবে। রেলের মাধ্যমে, হ্যাঁ, রেল তো এটার উপরে বসে আছে। রেল। রেলের এখানে একটা পয়েন্টে টাচ খাইছে না, একটা পয়েন্টে টাচ খাইছে। তো রেল তাহলে ভাই পয়েন্ট লোডে আসবে। হ্যাঁ, একটা পয়েন্টে টাচ খাইছে। তোমার তো প্যানেলটা তো আর ডিরেক্টলি বিমের উপর বসে নাই। তো এই চিন্তাগুলো তোমাদের করতে পারতে হবে। তুমি তোমার লোডকে কি পয়েন্ট লোড বলবা না তোমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বলবা? খুবই ইম্পর্টেন্ট। এটা মডেলিং বলে আর কি, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা বোঝা, এবং সেই জিনিসটা আমরা করছি এখানে। এটার পরে আমি ইমতিয়াজকে দিয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে ডেড লোড ফিগার 1 আমরা তোমার
রেফারেন্স করছি সেলফ ওয়েট অফ দ্য 24 ফিট আর্কেড বিম, এই যে দেখো পার ফিট হিসাবে আসছে। পার ফিট মানে কি, পাউন্ড পার ফিট মানে কি, পাউন্ড ইউটিএল ইউডিএল, ভেরি গুড। আর সেলফ ওয়েট যেটা, সেটা কিভাবে আসছে, সেলফ ওয়েট যে উপর থেকে এবং নিচ থেকে যে ফ্রেমিং করছে সেটা কিভাবে আসছে দেখো, শুধু পাউন্ডে। শুধু পাউন্ডে, এটা হচ্ছে পয়েন্ট লোড। তারপর সেলফ ওয়েট অফ দ্য প্যানেল রেল কিভাবে আসছে দেখো, পাউন্ডে। পাউন্ডে, দেখছো, পয়েন্ট লোড হিসাবে। তো আলটিমেট লোডিংটা হইতেছে ডেড লোডে, শুধু ডেড লোড ফোকাস করো এখন, শুধু ডেড লোড ফোকাস করো। এটা হইতেছে 24 ফিট বিম, এই যে দেখো 24 ফিট বিম, এইখানে হইতেছে ছোট করে এই দুইটা কি বলো তো, পয়েন্ট লোড সোলারের যে, রেল থেকে, ভেরি গুড। এইটা কি এত বড়টা, এটা হচ্ছে যে বিমের 8 থেকে ফিট। এবং আসছে। এই যে দেখো এখানে একটা ক্রস দেওয়া, ক্রস দেওয়া মানে হইতেছে এটা হইতেছে তোমার ল্যাটারাল ব্রেসিং আর কি, বেসিক্যালি দুই পাশ থেকে আটকাইতেছে, এখানে এখানে কানেকশন আছে, ফ্রেমিং আছে। আচ্ছা, এবং এই যে সেম হচ্ছে এই পাশে, এই দুইটা হচ্ছে রেল। আচ্ছা, মাঝখানের এই দুইটা ডবল হয়ে গেল, মানে বেশি কেন, আহ, এখানে দুই পাশ থেকে আসছে, এখানে কন্ট্রোলেটরটা বেশি। দুই পাশ থেকে, উপর এবং নিচ থেকে আসছে, ভেরি গুড। এই যে উপর থেকে এবং নিচ থেকে আসছে, এই পাশ থেকে আসছে আর এখান থেকে আসছে, সো এখানে এখানে যা তার ডবল। এই তো। আর ইউডিএল তো দেখছোই, ইউডিএলটা হইতেছে কমলাটা, এটা হচ্ছে কমলাটা, বাস তোমার তোমার মডেলিং শেষ। এভাবে তোমার পয়েন্ট লোড আসে, এভাবে তোমার ইউডিএল আসে। এখন তুমি যখন এটা জেনে ফেলছো, তোমার মধ্যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের একটা ক্যারেক্টারিস্টিক ঢুকে গেল, তুমি যদি এই মডেলিংটা করতে পারো, অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইমতিয়াজ শুরু করো। আমরা এই যে ভাইয়া যেটা কোনটা ডেড লোড হইলো, তাহলে লোড ক্যালকুলেশন এখানে আমি ফুল মানে ফুল একটা ওভারভিউ দেওয়ার জন্য আমি এই চার্টটা তৈরি করছি, ভেরি গুড। যেন কি কি আসে, কোথা থেকে কি হচ্ছে, আমরা ডেড লোডটা কোন পার্টের মধ্যে, এইগুলা সুন্দর মতো যেন বোঝা যায়। আচ্ছা, এটা আমি শেয়ার করে দিব। তো এখন এরপরে ডেড লোডের পরে আমাদের আছে লাইভ লোড। তাহলে এখন লাইভ লোডটা, আচ্ছা বড়ই করি বা ছোট তো কেমন কেমন করা যায়। আচ্ছা, তো লাইভ লোডটা আমরা এখানে এই পরের পার্টে ছিল লাইভ লোড। লাইভ লোডের ক্ষেত্রে আমার এসি 720 সেকশন 416(3) এখানে গেলে আমরা একটা ওপেন রিজিড রুফ সাপোর্টিং পিভি একটা লাইনের জন্য একটা লাইভ লোড পাবো 12 পিএসএফ। এটা আমাদের কোড থেকে আসছে। ভাইয়া এটা একটু দেখা দাও প্লিজ, এই কোডের জিনিস দেখা এবং এটার সাথে অভ্যস্ত হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যেরকম টেক্সট বইয়ের সাথে অভ্যস্ত হচ্ছ, কোডের সাথে অভ্যস্ত হও। জাস্ট এটা দেখা দাও কোত্থেকে আসছে, এবং এই বই খোলার অভ্যাস করো, এই বইগুলো খোলার অভ্যাস করবা। এটা হচ্ছে লাইভ লোড আসছে 4.16.3। 416(3) এখান থেকে ওপেন গ্রিড রুফ স্ট্রাকচার। ওপেন গ্রিড মানে এইটা কখন অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই হবে যখন আমার রুফ স্ট্রাকচারটা ওপেন থাকবে। মানে নরমাল রুফ স্ট্রাকচারটা তো আমাদের কি হবে, বাসা বাড়ির আমাদের বিল্ডিং এর রুফটা তো সাইডে কাভারিং থাকে, বা তার উপরে আরো ওই অবস্ট্রাকল বলতে আমার সিঁড়িরুম থাকে, এসব থাকবে না। ওপেন গ্রিড মানে চারপাশটা ওপেন যাবে। এক্স্যাক্টলি এক কথায় ক্যানোপির জন্য এই সেকশনটা প্রযোজ্য। আচ্ছা, একটু জুম আউট করো তো ভাইয়া, একটু দেখাও 4.16 অ্যাকচুয়ালি সেকশনটা কিসের সেটা আগে দেখাও, তারপরে 3 তে আসো। আচ্ছা, এই যে দেখো ভাইয়া, এইখানে তোমার একটু বলে নেই, এইখানে তোমার সোলার প্যানেল লোড, যে ওটার উপরে যে তোমার লাইভ লোড আনতে হবে, সেই লাইভ লোডটা চলে আসছে। আরেকটা জিনিস আমি একটু সাইডে অ্যাড করতে চাই, তোমার 12 পিএসএফ হচ্ছে মিনিমাম রুফ লাইভ লোড। 12 পিএসএফ এর নিচে যাইতে পারবা না। আমার তোমাদের কাছে একটা প্রশ্ন, ইনক্লুডিং ইমতিয়াজ, এখানে 12 কেন ইউজ করলো ওপেন গ্রিডের জন্য? কেন একেবারে রিডাকশন করে দিল একদম মিনিমাম, কেন? সবার কাছে প্রশ্ন। কারণ হচ্ছে সোলার আমার তো এইখানে নর্মাল রুফ গুলাতে আমার কি হয়, সাধারণ রুফে আমার মানুষ উঠে ওইখানে হাঁটা চলা করে, কোন একটা ফাংশন হয়, বাট এইখানে ওপেন গ্রিডের এইখানে তো কেউ উঠে বসবে না, রেগুলারলি যাবে না, বা কোনো ফুলের গাছ লাগাবে না, গার্ডেনিং করবে না, কিছু করবে না। এই জন্য এটা মিনিমাম 12টা ধরা যাচ্ছে জাস্ট কনস্ট্রাকশন টাইমে, বা কোনো কিছু হয়েছে সোলার প্যানেল বসানোর সময় যতটুকু ম্যাক্সিমাম লোড আসবে একটা সোলার প্যানেল বসা। জি এক্স্যাক্টলি, এই কথাটাই আমি শুনতে যাচ্ছিলাম। কনস্ট্রাকশন লাইভ লোড, কনস্ট্রাকশন রুফ লাইভ লোড, যে তোমার একটা যে ওয়ার্কার এটা ঠিক করতে গেল, তার বিমের উপর উঠতে হলো, তখন এই 12 পিএসএফটা ওইটা কভার দিবে। লোডটা পয়েন্ট লোড হবে নাকি না ইউডিএল হবে, এটা তোমাদের ওপেন প্রশ্ন সবার জন্য। ইমতিয়াজ পরে দাও, দেখি অন্য কেউ রেসপন্ড করে ভাই ইউডিএল
আচ্ছা, ব্যাখ্যা কেন? লাইভ লোড উইন্ড যখন আসতেছে তখন তো পুরো সারফেস লাইভ জুড়ে লোড আসতেছে। উইন না ভাইয়া, লাইভ লোড হইতেছে তোমার মানুষ উঠতেছে, কনস্ট্রাকশন ওয়ার্কার বললাম। হ্যাঁ, উম, ইউডিএল কেন হবে? তোমার লোড পার্টটা কিরকম একটু আগে আমরা আলাপ করছি, হ্যাঁ পুরো সারফেস জুড়ে চলে যাচ্ছে। চলে আসতেছে, তারপর এটা ট্রান্সফার হচ্ছে কেমনে বিমে? আর বিমে যখন আসতেছে তখন পয়েন্ট লোডে আসতেছে। তাহলে তুমি ওই এখন কি অ্যানালাইসিস করতেছো? বিম তো তার মানে কিভাবে আসবে লোডটা? পয়েন্ট লোড হিসেবে নিতে হবে তাহলে পয়েন্ট ভাই। লোড হিসাবে। তোমরা পয়েন্ট লোড সবাই দেখছো? সবাই কি পয়েন্ট লোড খেয়াল করছো? 8/4 ফিট ট্রিবিউটারি এরিয়াতে আসছে কতটুকু এবং 4 ফিট ট্রিবিউটারিতে কিভাবে আসছে, পয়েন্ট লোড বুঝো কিনা, পয়েন্ট লোডটা কেন হচ্ছে এটা বুঝো কিনা, সবাই একটু যদি এটা একটু বলতা। যেই কারণে তুমি ওয়েটটাকে, সেলফ ওয়েটটাকে পয়েন্ট লোড করছো, সেম কারণেই তোমার লাইভ লোডটাকে আমরা পয়েন্ট লোড করতেছি। হ্যাঁ বলো আসিফ, বলো। না ভাই ঠিক আছে, বুঝছি। আচ্ছা ঠিক আছে, ইমতিয়াজ ক্যারি করো, ক্যারি অন। তাহলে এখন আমার এখানে দুইটা পয়েন্ট আছে, যে দুইটা পয়েন্ট আমার প্রথমে একটু ঝামেলা লাগছিল। এখানে মিড স্প্যান আর এন্ড স্প্যান। তো এখানে এইটা মিড স্প্যান আর এন্ড স্প্যান হচ্ছে এটা, আচ্ছা আমি জিজ্ঞেস করি কাউকে, মিড স্প্যান বলতে কোনটা বোঝানো হয়েছে আর এন্ড স্প্যান বলতে কোনটা বোঝানো হয়েছে? আতিয়াস ভাই আমরা তো মেইনলি এখানে এটা অ্যানালাইসিস করছি, মিড স্প্যান কোনটা এন্ড স্প্যান কোনটা? মিড স্প্যান হচ্ছে এই যে যেটার দুই পাশে সোলার আছে। গুড। এখান থেকে এতটুকু, এটা দুই পাশে, এই দুই পাশের কথা হ্যাঁ বলছিস? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একবারে যে অংশটুকু। ঠিক আছে, গুড, ভেরি গুড। আর দুই এটা হচ্ছে পাশে মিড হচ্ছে স্প্যান। mid আমাদের span। এখানে দুই পাশে, হ্যাঁ এন্ড স্প্যান, গুড। মানে আমাদের টোটাল আমরা 24 ফিট অ্যানালাইসিস করতেছি, তার ভিতরে এটা হচ্ছে মিডলে আছে একটা স্প্যান, 24 ফিটের মধ্যে টোটাল স্প্যান তিনটা। একটা হচ্ছে এই একটা, দুই পাশে দুইটা, মাঝে একটা, তো প্রত্যেকটা 8 ফিট করে, এইজন্য আমার এটা এন্ড স্প্যান। আমার যেহেতু লাইভ লোড আসতেছে, লাইভ লোডটা আমার পিএসএফ পাউন্ড পার স্কয়ার ফিট হিসেবে আসতেছে, তাহলে আমার এই মানে এইটার যদি হিসাব করি, তাহলে আমার এখানে পয়েন্ট দুইটা, এখানে একটা পয়েন্ট, এখানে একটা, দুই জায়গায় দুইটা রেল মানে হইছে, রেল আসছে, রেলে দুইটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট, ওইখানে একটা পয়েন্ট। তো আমার এই পয়েন্টের জন্য যদি হিসাব করি, তাহলে আমার ট্রিবিউটারি এরিয়া কতটুকু? ট্রিবিউটারি এরিয়া হবে যে এতটুকু। আমার সাথে কি সবাই এতটুকু বলতে আর এটা সামনে আর একটু বের হবে আর কি। আমার সাথে কি সবাই সহমত? জি ভাই। আমি সহমত। না এই পাশে কোন কিছু স্প্যান অংশ থাকবে না, ডান কোন পাশে। স্প্যানটা একটু যদি আতিয়ার নাকি? বাম পাশের যে সোলারটা, এটার অর্ধেক অংশ এখানে আসবে না ভাই? হ্যাঁ হ্যাঁ এটাই বলতেছিলাম। আমি একটা পয়েন্টের কথা বলছিলাম, যে মিড point, স্প্যান শুধু। হ্যাঁ শুধুমাত্র মিড স্প্যানে, তাহলে ঠিক আছে ভাই। শুধুমাত্র মিড স্প্যানে। এই আমি তো এখানে একটা দুইটা স্প্যান ভাগ করে নিলাম না, এন্ড স্প্যান মিড স্প্যান, তাহলে আমার এতটুকু এরিয়ার লোডটা আমার এই এক্স্যাক্টলি এই পয়েন্টে আসবে এখানে। তাহলে এতটুকু আমার এই স্প্যানটা কত? এই যে এখান থেকে এতটুকু 4 ফিট, 4 ফিট, আর এখান থেকে এই পর্যন্ত অর্ধেক 8 8 4 4 8, আর এখানে হচ্ছে 4, তাহলে 4/8। ওকে, জি সিমিলারলি এই পয়েন্টেও 4/8। বুঝতে পারছো কি করতেছে? তোমরা যে চিন্তা করছো জাস্ট এটাকে একটু ঘুরায় বলতেছে, ঘুরানো হয়েছে, এবং মানে ইমতিয়াজ যেভাবে প্রেজেন্ট করতেছে এটা অ্যাকুরেট প্রেজেন্টেশন। কারণ তোমার যে প্যানেলগুলো কিন্তু আছে ডানে বায়ে, কিন্তু চিন্তা করতে হবে কিন্তু উপর নিচে, যখন লোডিং ক্যালকুলেশন পয়েন্ট লোড হিসাবে আমরা মডেল করতে যাচ্ছি। এটা কি বুঝতে পারো ভাইরা তোমরা সবাই? জি জি ভাই, বুঝতে পারছি। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ ইমতিয়াজ ক্যারি অন প্লিজ। এটা হচ্ছে মিড স্প্যানের লাইভ লোডটা পাইলাম, বাট এন্ড স্প্যানেরটা যদি করতে চাই আমরা, তখন কি হবে? তখন এইটার জন্য ট্রিবিউটারি এরিয়া কতটুকু হবে? এটা পলাশ, আমাদের আমি যে বক্সটা কি ঠিকঠাক আছে নাকি বক্সটা মডিফাই করতে হবে? ঠিক আছে, 4 ফিট 4 ফিট হবে আর কি। 4 ফিট 4 ফিট, গুড। মানে আমার এটা এখান থেকে নিচে নামবে, এই যে এতটুকু লোডটা আমার এক্স্যাক্টলি এখানে আসবে। তাহলে আমার এন্ড স্প্যানের জন্য আমি ট্রিবিউটারি এরিয়া পাইলাম 4/4।
এটার জন্য সেম কথা, এইটা সবগুলোর জন্য একই কথা, বাট জাস্ট মিড স্প্যানের জন্য আমাদের একটু বেশি আসলো, ডাবল আসলো, বেশি মানে ডাবল। তাহলে আমরা এখন এখান থেকে ইজিলি লাইভ লোডটা বের করতে পারি যে ফর মিড স্প্যানের জন্য হচ্ছে আমার 4/8, এই যে মাল্টিপ্লাই করে দিচ্ছি জাস্ট এগুলো। আচ্ছা, এখন হচ্ছে উইন্ডের ক্যালকুলেশনটা। তো উইন্ড লোডটা কিভাবে আসছে? স্ট্রাকচারাল টাইপ আমাদের হচ্ছে অ্যাটাচ ক্যানোপি, মানে ক্যানোপিটা অ্যাটাচ সিসি কম্পোনেন্ট এন্ড ক্ল্যাডিং, সিসি বলতে কম্পোনেন্ট এন্ড ক্ল্যাডিং বোঝায়। আর এসি 720 সেকশন আছে 30, আবার এএসসি তে যাইতে হবে 30 39। আচ্ছা, এখানে সেকশন 3 চ্যাপ্টার 39, এই যে এখানে অ্যাটাচ ক্যানোপি অন বিল্ডিং। তো অ্যাটাচ ক্যানোপি অন বিল্ডিং এই ক্ষেত্রে আমার এসিই ওইটার গাইডলাইন অনুযায়ী এখানে একটা ফর্মুলা আছে। এই ফর্মুলা থেকে আমরা এখানে ভাইয়া অ্যাটাচ ক্যানোপিটা আসলে কোডের মধ্যে কিরকম ভাবে ওইটা একটু দেখা দাও, তাহলে এটা মিলাইতে পারবে। একটু কোডের মধ্যে দেখা দাও যে টেবিলটার মধ্যে এটা ছবিটা আছে একটা বিল্ডিং এর সাথে অ্যাটাচ ক্যানোপি বলতে কি বোঝায় বা কোড কি দিচ্ছে আমাদেরকে, সেটা নিচে আছে, নিচে 405 বা 4-এ। হ্যাঁ, এই যে দেখো ভাইয়া, তোমরা দেখো একটু, এই যে এইরকম ডায়াগ্রামটা তোমার যেখানে খাটবে সে বেসিক্যালি সেখানে তুমি করবা। তোমার বাম পাশে একটা মেইন বিল্ডিং আছে, আমাদের মেইন বিল্ডিং আছে না, দেখছো না? আমাদের ওই যে তোমার রিপোর্টের কভার পেজের মধ্যে দেওয়া আছে একটা মেইন বিল্ডিং আছে, সেটা থেকে একটা ক্যানোপি আলাদা একটা স্ট্রাকচার বের হয়েছে, সেটা হইতেছে তোমার ওই ক্যানোপিটা। তা আমরা ওই যে যেই পোর্শনটুকু একটু করে বের হয়েছে ওই ক্যানোপিটার উপরে কি লোড আসতেছে, উইন্ড লোড, সেটা আমরা ক্যালকুলেট করব। এবং ক্যানোপিটা কেন ব্যবহার করতেছি, কারণ তুমি যখন সোলার প্যানেল দিয়ে দিবে এটা আর ওপেন গ্রিড থাকতেছে না, এটা একটা ক্যানোপির মতো হয়ে যাচ্ছে। ওপেন গ্রিড থাকলে অন্য হিসাব, ওপেন গ্রিডের ক্যালকুলেশন অন্য, কিন্তু এইখানে তোমার যেহেতু সোলার প্যানেল দিয়ে দিবা, তখন সোলার প্যানেলটা তোমার উপরে একটা রুফ স্ট্রাকচারের মতো তৈরি করতেছে, যেটা একটা ক্যানোপির মতো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট লুকস লাইক আ ক্যানোপি আর কি, ক্যানোপি, পারগোলা, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট। সো এই জন্য আমরা এই সেকশনটা ইউজ করতেছি। ক্যারি অন। এই জন্যই স্ট্রাকচার টাইপটা রুফের মধ্যে ওই যে ওই উইন্ড ক্যালকুলেশনে যাও ভাইয়া একটু, এই যে দেখো এখানে লেখা আছে সেকশন 30.9 অ্যাটাচড ক্যানোপিজ অন বিল্ডিং, এই সেম জিনিসটা আমরা ওইখানে লিখছি, স্ট্রাকচার টাইপ অ্যাটাচড ক্যানোপি অন বিল্ডিংস। এইটার উদ্দেশ্য হচ্ছে যে আমি উইন্ড লোডের কোন সেকশনটা ইউজ করব, সেটা হইতেছে এখান থেকে আসতেছে। ক্যারি অন। আচ্ছা, আমাদের এখানে কিছু ডাটা আমরা এখানে অ্যাড করছি, বিল্ডিং হাইট, তারপর মেইন ক্যানোপি হাইট, ক্যানোপি একই তো, বিল্ডিং হাইট যতটুকু আমাদের এখানে, আমাদের এই বিল্ডিং এর ক্ষেত্রে সেম। তারপরে মেইন ইভ হাইট, মানে আমাদের এখানে তো আমাদের এই ইভ হাইট বলতে এখানে আমাদের ফটো আছে, ফটো ইভ হাইট তো আমাদের এখানে চেঞ্জ হইতে পারে, যেমন এটা হচ্ছে ইভ, ইভ হাইট, এইচ মানে ক্যানোপি হাইট, এটা মিন করে। তো এইটা এই ক্ষেত্রে আমার ডিফারেন্ট এখানে দেখাচ্ছে একটা ভিউ, কিন্তু আমাদের বিল্ডিং আমাদের যে অ্যানালাইসিস করতেছে সেটার জন্য সবগুলো ইকুয়াল। তাহলে এখন আমরা রিস্ক ক্যাটাগরি আমাদের 2, এটা আমরা পাইছি কোথায়, এটা আমরা এই যে এএসসি হ্যাজার্ড টুল বা এখান থেকে পাইছি। এরপর হচ্ছে কি বলে এক্সপোজার ক্যাটাগরি সি, এটা ফিগার 3 থেকে আমরা বুঝতে পারি। এটা নিয়ে একটা ডিটেইলস আলোচনা করেছিল, এক্সপোজার ক্যাটাগরি কিভাবে বের করতে হয়। তারপরে বেসিক উইন্ড স্পিড, এটা আমরা হচ্ছে এএসসি হ্যাজার্ড টুল থেকে পাওয়া 96 mph মাইল পার আওয়ার। আর কেএইচ কেডি এগুলো তো আমাদের উইন্ডের ক্যালকুলেশনের জন্য যে ভ্যালুগুলো, কেএইচ ডিরেকশনালিটি ফ্যাক্টর, কেডি ডিরেকশনালিটি ফ্যাক্টর, আর হচ্ছে ডিরেকশনালিটি ফ্যাক্টর, আর কেএইচ হচ্ছে সম্ভবত এটা টপোগ্রাফিক্যাল ফ্যাক্টর। না, কে আমি কি তোমার হাইট এন্ড এক্সপোজার ফ্যাক্টর, হাইট এন্ড এক্সপোজার ফ্যাক্টর। আর তো এই ফ্যাক্টরগুলো মানে আমাদের উইন্ড ক্যালকুলেশনের যে ফর্মুলা, ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে এক্স্যাক্টলি এখানে উইন্ডটা করা হয়েছে। আমি এখান থেকে মানে আমি শর্ট করতেছি আর কি। আচ্ছা, তো এখন এটা করার পর আমাদের ইফেক্টিভ উইন্ড এরিয়া, এটা একটু বোঝা দরকার। তো এখানে 4 ফিট বাই 8 ফিট বাই 4 ফিট পিভি প্যানেল ডিস্ট্রিবিউটেড এরিয়া, এটা হচ্ছে তো আর কি আমাদের, আচ্ছা প্রথমে যাই, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম
ভাই এই ব্যাপারটা আপনি একটু বলেন নাকি, এটা আচ্ছা, এটা আমাকে এইখানে মানে আমি এইখানে এইখানে ইফেক্টিভ উইন্ড এরিয়াটা আসলে এই সেশনে আমি চাচ্ছি না বলতে, কারণ ইফেক্টিভ উইন্ড এরিয়ার বিষয়টা আসলে অনেক এটার আরেকটা সেশন বা অর্ধেক সেশন লাগবে ইফেক্টিভ উইন্ড এরিয়া বলতে। বেসিক্যালি এটা হইতেছে তুমি যে মেম্বারগুলো ডিজাইন করতেছো উইন্ডের জন্য, এখানে এই ক্ষেত্রে তোমার আর্কেড বিম 24 ফিট আর্কেড বিমে তোমরা বলছো যে ভাইয়া একটা বিমের মধ্যে 4টা প্যানেল আসে, 4টা প্যানেলের উপরেই তো সাকশন লোড আসবে। ওই উইন্ড লোডটা আসলে কিভাবে কাজ করতেছে লোড, এখানে। হ্যাঁ একটু জুম ইন করো, আমি একটু একটা একটা হ্যাঁ আমি একটু স্ক্রিন শেয়ার দিই, তুমি কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা জি ভাই দেখো, খুব সিম্পল জিনিস, যখন উইন্ড এই পাশ থেকে আসবে তখন উইন্ড কি করবে, এখানে বাধাপ্রাপ্ত হবে। এই জায়গায় উইন্ড আসতেছে, আচ্ছা আমাদের আর আধা ঘন্টা আছে, তো আমরা এই একটা অ্যানালিসিস শিখলে ইনশাল্লাহ এই জায়গায় যেটা হবে যে উইন্ডটা উপর দিকে চলে যাবে, এই উইন্ডগুলো উপর দিকে চলে যাবে, উপর দিকে চলে যাবে। যেটা হবে যে এখানে একটা ভ্যাকিউম তৈরি হবে, কারণ এগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে, তোমার উইন্ডগুলো উপর দিকে চলে যাবে, এই জায়গায় একটা ভ্যাকিউম হবে। এবং এটা যতই যতই এই জায়গাগুলোতে যেহেতু উইন্ড আসতে পারতেছে না, এগুলো ভ্যাকিউম হবে। এবং এই যে দেখো আপওয়ার্ড যেই রোল, সেই জিনিসটা এই জিনিসটাকে উপর দিকে টান দিবে, এই জন্যই আপলিফট তৈরি হবে। এই কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ দেখো তো, এই জায়গায় তোমার যখন উইন্ড উপরে এটা দ্বারা বাধাপ্রাপ্ত হবে, তখন বাধাপ্রাপ্ত হয়ে সব উইন্ড তো উপর দিকে চলে যাবে। আমি মানে সুন্দর করে মানে আরেকটু বড় জায়গায় নিলে হয়তো অধিকাংশ উইন্ড এভাবে চলে যাবে, কিন্তু এই জায়গায় এই লোকালি তোমার ভ্যাকিউম তৈরি হবে। ভ্যাকিউম তৈরি হইলে কিছু উইন্ড এসে এখানে টার্বুলেন্ট করবে, যেগুলো নিচের দিকে থাকবে সেগুলো এখানে এসে বেসিক্যালি বড় রকমের টার্বুলেন্স তৈরি করবে। এই টার্বুলেন্স তোমার যেটা করে সেটা হচ্ছে যে এই যে ক্যানোপি আছে, এই ক্যানোপি স্ট্রাকচারটাকে উপর দিকে সাক করে উপর দিকে উঠায় নেওয়ার চেষ্টা করে, এবং এখান থেকে তোমার আপলিফট বা উইন্ড প্রেশারটা যেটা দিবে সেটা হচ্ছে আপলিফট প্রেশার। ইমতিয়াজ আমাকে একবার জিজ্ঞেস করছে, ভাইয়া উইন্ড তো আসতেছে হইতেছে আপনার সাইড দিয়ে হরাইজন্টাল ডিরেকশনে, প্রেশার তো পড়বে তাহলে শুধুমাত্র ভার্টিক্যাল সারফেসে, যে আমার ভার্টিক্যাল সারফেসেই প্রেশার পড়বে, আর না হলে তো উপর দিয়ে উঠে চলে যাবে। আসলে পুরো বিষয়টা এরকম না। এরকম হয়তো যদি তোমার পুরা স্ট্রেইট মানে তোমার স্ট্রাকচার সব হরাইজন্টাল থাকতো, তাহলে আর কোনো হয়তো কিছুই ফিল করতো না হয়তো। কিন্তু যেহেতু এখানে স্ট্রাকচারাল জিওমেট্রি আছে, তোমার জিওমেট্রির কারণে তুমি উইন্ডের ফ্লোকে তুমি ইন্টারাপ্ট করতেছো, সো ওইটার ইফেক্টটা সবসময় যে হরাইজন্টাল থাকবে তা না, এটার ভার্টিক্যালও হইতে পারে, যে ক্ষেত্রে আপলিফট তৈরি হবে। এই জিনিসটা কি দেখো তো, বুঝো কিনা ভাইয়া, এখানে আপলিফট কেন হবে, নাকি না আমিও গুলায় ফেলাইছি তোমাদের? না ভাই বুঝছি। এই যে এখানে ভ্যাকিউম তৈরি হবে, এইটা বুঝলেই হইলো। এখানে ভ্যাকিউম তৈরি হইলেই টার্বুলেন্স তৈরি হবে, কারণ এখানে আইসে তখন স্ট্রিম লাইন ফ্লো থাকবে না, এখানে টার্বুলেন্ট ফ্লো তৈরি হবে। টার্বুলেন্ট ফ্লো তোমার সাকশন তৈরি করবে, বেসিক্যালি উপর দিকে উঠায় নিবে, এই আর কি। এইখানে তুমি প্রেসার বের করবা কি করে? প্রেসার বের করতে হবে তোমার ইফেক্টিভ উইন্ড এরিয়া, ইডব্লিউএ হিসাবে। হ্যাঁ এখানে খেয়াল করে দেখো, প্রথমত হচ্ছে এখানে দুইটা চার্ট আছে, এখন এত বেশি করব না, একটা হচ্ছে আপার সারফেস, একটা লোয়ার সারফেস, আর একটা হচ্ছে নেট। আমরা হচ্ছে নেট হিসাব করব, কারণ আমাদের কথা হইতেছে যে আমরা বিমে কতটুকু ইফেক্ট ফেলে, আমার সোলার প্যানেলের নিচ দিয়ে কতটুকু প্রেসার, সোলার প্যানেলের উপর দিয়ে কতটুকু প্রেসার, এটা আমার জানার দরকার নেই, আমার হচ্ছে নেট প্রেসার কত এতটুকু জানার দরকার আছে। এই যে চার্টটা দেখতেছো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট, সেখান থেকে তুমি বেসিক্যালি প্রেসার কোএফিসিয়েন্ট পাও, এখানে যে নেট প্রেসার কোএফিসিয়েন্ট সেটা পাবা। এটা কোত্থেকে আসলো? এটা আসছে হচ্ছে তোমার এই যে তোমার ইমতিয়াজ ভাই একটু আগে দেখাইলো, এই যে দেখো এখানে জিসিপি, এই যে জিসিপি যে ভ্যালুটা, এটা হচ্ছে তোমার বেসিক্যালি এটা হচ্ছে প্রেসার পি ইকুয়াল টু কিউএইচ, আমরা অলরেডি ক্যালকুলেট করছি, কেডি অলরেডি আমরা ক্যালকুলেট করছি, আমাদের শুধু দরকার জিসিপি, এটা হচ্ছে নেট প্রেসার কোএফিসিয়েন্ট। এই প্রেসার কোএফিসিয়েন্টটা তোমার আসবে হইতেছে এই চার্ট থেকে, এই দুইটা চার্ট থেকে। এখানে একটা চার্ট আছে, এখানে একটা চার্ট আছে, উপরেরটা আমরা দেখতেছি না কারণ এটা হচ্ছে সেপারেট সারফেস, এটা হচ্ছে সোলারের উপরের সারফেস এবং নিচের সারফেস আলাদা করে করছে, সেটা আমাদের এটা আমরা চাচ্ছি না, আমাদের দরকার নাই এটা। এবং তুমি একটু চিন্তা করলে দেখবা যে আসলে আমাদের কেন আলাদা আলাদা করবো, আমাদের আলাদা আলাদা করার দরকার নাই। আমাদের এখানে
বিমের উপরে টোটাল নেট ইফেক্ট কত সেটা এখানে দেখো আপার সারফেস লোয়ার সারফেসের হিসাব আছে, আর এই জায়গায় যেটা আছে সেটা হইতেছে তোমার নেট। এই যে দেখো নেট প্রেসার কোএফিসিয়েন্ট অন সাইমালটেনিয়াস কন্ট্রিবিউশন ফ্রম আপার অ্যান্ড লোয়ার সারফেস, মানে আপার এবং লোয়ার সারফেস একসাথে কতটুকু উপর দিকে প্রেসার দিচ্ছে সেটা তুমি বের করতে পারবা। আচ্ছা ওইটা গেল। তো এই প্রেসার কোএফিসিয়েন্টটা কিসের ফাংশন, সেটা হইতেছে তোমার উইন্ড ইফেক্টিভ উইন্ড এরিয়ার ফাংশন। ইফেক্টিভ উইন্ড এরিয়া কি, বেসিক্যালি ট্রিবিউটারি এরিয়া। তো ট্রিবিউটারি এরিয়ার এখানে একটা আপার লিমিট আছে, সেটা নিয়ে আমি কোনো এক সময় অন্য সময় আলাপ করব। কিন্তু ট্রিবিউটারি এরিয়া তোমরা কি হিসাব করছো, তোমাদের আমাদের এই বিমের জন্য ট্রিবিউটারি এরিয়া কত বলো তো? এই বিমটার জন্য ট্রিবিউটারি এরিয়া কত? উইন্ডের প্রেসারগুলো কোত্থেকে আসবে? একজন বলো, এই বিমের ট্রিবিউটারি এরিয়া কতটুকু উইন্ড প্রেসারের জন্য? ভাই পুরাটাই না, শুধু মিড স্প্যান? পুরা মিড স্প্যান তো হইতেছে জাস্ট এইখানের অংশটা, বাট পুরা বিমটাই তো এন্ড স্প্যান, মিড স্প্যান, এন্ড স্প্যান, তিনটা স্প্যান দিয়ে তৈরি বেসিক্যালি। তাহলে ভাই একটা সোলার তো ভাই 4 ফিট 8 ফিট। 4 ফিট 8 ফিট, হ্যাঁ। তাহলে হচ্ছে ভাই জাস্ট 32 ইনটু হচ্ছে 8 4 4 ভেরি গুড, 108। ভেরি গুড, জি এক্স্যাক্টলি ওইটাই, ওই ট্রিবিউটারি এরিয়া হইতেছে ওইটা। এই যে দেখছো, খেয়াল করছো জিনিসটা ভাই? জি ভাই। 32 টাইমস 4, তুমি যে কথাটা বলছো এক্স্যাক্টলি, জাস্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছ তোমরা সব। আচ্ছা এই যে দেখো আরেকটা লিমিট আছে, এটা হচ্ছে কোডের লিমিট। কোডের লিমিটটা কি দেওয়া আছে, তুমি হয় এইটা অথবা এইটা। এটা কি, এটা হচ্ছে স্প্যান, 24 ফিট কি স্প্যান না, 24 ফিট স্প্যান টাইমস স্প্যানের 3 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে আরেকটা এরিয়া, মানে তুমি হচ্ছে এইরকম হচ্ছে 24 ফিট, আর এই দিকে হচ্ছে 24 ফিটের 3 ভাগের 1 ভাগ। মানে সরি, এটা যদি ট্রিবিউটারি এরিয়া চিন্তা করো, এদিকে হচ্ছে 24 ফিট আর এদিকে হইতেছে 8 ফিট। এভাবে যেই টোটাল এরিয়াটা পাওয়া যাবে, সেই এরিয়াটা হইতেছে তোমার ম্যাক্স। তোমার এইটার চেয়ে মানে তোমার যদি এই নাম্বারটা বড় হয় তাহলে এই নাম্বারটা নিতে পারবা। কোড তোমাকে এখানে একটা ছাড় দিছে। তো এই দুইটার ম্যাক্সিমাম যেটা হবে সেটা আর কি, সেইটা হচ্ছে তোমার ইফেক্টিভ উইন্ড এরিয়া। এটা নিয়ে পরবর্তীতে ডিসকাশন করব, বাট আপাতত এটা বুঝে রাখো। এই নাম্বারটা তুমি যখন জানবা তখন এই চার্টে গেলে, এই যে দেখো এখানে 1 দেওয়া আছে, এটা লগারিদমিক স্কেলে করা। এখানে হচ্ছে 1 দেওয়া আছে ইফেক্টিভ এরিয়া, 10 দেওয়া আছে, 100 দেওয়া আছে। আমরা কত পাইলাম? 192 পাইছি। সো 192 হবে কোথায়? সামওয়্যার এখানে। এটা কি বুঝতে পারছো? সামওয়্যার এখানে হবে। তুমি এখানের ভ্যালুগুলো নিতে হবে, এখানে ভ্যালুগুলো নিয়ে এই টেবিলে বসাবা। এই যে দেখো জিসিপিএন এর ভ্যালু বসাইছো, তারপরে পি ক্যালকুলেট করছো প্রেসার, এখানে জিসিপিএন বসাইছো, পি ক্যালকুলেট করছো, আপ লিফট ডাউনওয়ার্ড দুইটাই আছে। আমি তো ওই সময় হয়তো ডাউনওয়ার্ডটা তোমাকে এক্সপ্লেইন করি নাই, বাট ডাউনওয়ার্ড ফোর্স হবে যখন উইন্ড এই পাশ থেকে আসবে, তখন এই জায়গায় এসে বাধাপ্রাপ্ত হইলে এই জায়গায় ডাউনওয়ার্ড প্রেসার হবে, তখন ডাউনওয়ার্ডও নিতে হবে। তো একদিক দিয়ে আপওয়ার্ড, এদিক থেকে আসলে আপওয়ার্ডে টান দিবে, আর যদি তুমি এই পাশ থেকে আসো তখন এখানে প্রেসার দিয়ে এটাকে নিচে নামানোর চেষ্টা করবে। তো তোমার দুইটাই কনসিডার করতে হবে। এবং দেখো উপরে যে নেগেটিভটা আছে সেটা হইতেছে তোমার, উপরের যে নেগেটিভ সেটা হইতেছে তোমার আপলিফটের জন্য, অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস। এটা হচ্ছে তোমার ক্যানোপি, অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস, এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। আর তোমার ক্যানোপি যখন টুয়ার্ড দ্য সারফেস হবে সেটা হচ্ছে পজিটিভ ভ্যালু। এই যে এখানে পজিটিভ ভ্যালু দেখো, এগুলো হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে টুয়ার্ড দ্য সারফেস তোমার প্রেসার, আর এটা হচ্ছে তোমার অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস, তোমার উপর দিকে সাকশন হচ্ছে। তো এই ভ্যালুগুলো তোমার নিতে হবে। আচ্ছা এখানে আবার 3টা ক্যাটাগরি আছে, HC ওভার HE। HC আর HE এই যে এখানে ডিফাইন করে দিছে, ডেফিনেশন থেকে নিয়ে নিবা। একটা হচ্ছে ইভ হাইট, যে বিল্ডিং এর এইটা কত, আর এই ক্যানোপির হাইট কত। এটা হচ্ছে ক্যানোপির হাইট, আর এটা হচ্ছে বিল্ডিং এর ইভ হাইট। আমাদের ক্ষেত্রে দেখা গেছে আমরা এটা নিছি কত, এই যে দেখো HC আর HE মোটামুটি একই, 10 ফিট। কারণ কি? কারণ এই যে দেখো এখানে বিল্ডিং এর হাইট আর ক্যানোপির হাইট সেম।
বিল্ডিং এর হাইট আর ক্যানোপির হাইট সেম। বুঝাইতে পারছি ভাই? আমি কি অনেক একটু দ্রুত যাচ্ছি, কারণ এখানে আসলে ওরকম বোঝানোর মানে এগুলো আর একটু সময় নিয়ে এই সেকশনটা বুঝতে হবে। বাট এইচ সি এবং এইচ ই হচ্ছে ইভ হাইট, বিল্ডিং এর ইভের হাইট, আর এইচ সি হচ্ছে ক্যানোপির হাইট। এখানে দুইটা হচ্ছে 1, সুতরাং এইচ সি এবং এইচ সি ডিভাইডেড বাই এইচ ই হচ্ছে 1, সুতরাং আমাদের উপরের কার্ভটা ইউজ করতে হবে আপলিফটের জন্য, কারণ আপলিফট হচ্ছে নেগেটিভ। এগুলো লালগুলো আমার লেখা, আমি বের করছি আর কি, আমি বের করে লিখে রাখছি সো দ্যাট আমি ইন্টারপোলেট করতে পারি। এই জায়গায় যদি হয় তাহলে ইন্টারপোলেশন করতে হবে। সো ইন্টারপোলেশনের জন্য আমার এই ভ্যালুগুলো লাগবে, লালগুলো। বাট এনিওয়ে, এখান থেকে তুমি যেটা পাবা বড় দাগে সেটা হচ্ছে জিসিপিএন যদি জানতে পারো তাহলে কি বের করতে পারবা? কেউ একজন বলো, জিসিপিএন যদি জানো তাহলে কি বের করতে পারবা? কি বের করতে পারবো? হ্যাঁ, প্রেশার। প্রেশার। হ্যাঁ, প্রেসার পি বের করতে পারবা। প্রেসার যখন জানবা, তোমার এরিয়া জানা আছে, এরিয়া কিন্তু আবার অ্যাকচুয়াল এরিয়া, তোমার ট্রিবিউটারিয়ার এরিয়া যেটা বের করছো সেটা ওই কোডের যে লিমিট স্প্যান টাইমস স্প্যান ডিভাইডেড বাই 3 ওইটা না, কিন্তু তখন ওইটা যখন বের করে ফেললা, স্প্যান টাইমস এই যে প্রেসার বের করে ফেললা, প্রেসার বের করে তুমি এই যে দেখো অ্যাকচুয়াল ট্রিবিউটারি এরিয়া হবে। এখন বলো এটা পয়েন্ট লোড হবে না ইউডিএল হবে? এটা তো ভাই উইন্ড প্রেসার, তো উইন্ড প্রেসার তো মনে হয় ইউডিএল পয়েন্ট লোড। পয়েন্ট লোড হবে। কেন পয়েন্ট লোড হবে? আমার তো ওই একটা ইয়ার মধ্যে আসতেছে পুরা পয়েন্ট, এইটাকে কি বলে ইন জেনারেল? তুমি কি চিন্তা করছো, তোমার মাথার মধ্যে কি চলতেছে, কি এমনি বুঝলা যে জিনিসটা চলতেছে, এটাকে তুমি যে জিনিসটা ইমাজিন করছো এটার নাম কি, টেকনিক্যাল নামটা কি? ওই পথটাকে কি বলে? লোড পাথ। এটা লোড পাথ অ্যাবসলিউট, এটা একটা সেকশনই আছে আমাদের এসি পরীক্ষাতে। 16 ঘন্টার যে পরীক্ষা, লোড পাথের উপর পরীক্ষা করা হয় তোমাকে, যে তুমি দেখতে পারো কিনা যে কোথা থেকে লোড জেনারেট করতেছে, কোথায় ডিসিপেট করতেছে, লোড কোথা থেকে শুরু হয়েছে, কোথায় যায় শেষ হচ্ছে, এবং এই যে লোড পাথটাকে তুমি ডিফাইন করতে পারো কিনা। তুমি এক্স্যাক্টলি এখন এই কাজটা আমরা করতেছি, লোড পাথটা ডিফাইন করতেছি। সো এটা খুবই ইম্পর্টেন্ট, লোড পাথটা বোঝা, লোড পাথ। ঠিক আছে, যেহেতু লোড প্যাথ বুঝে ফেলছো, এখানে পয়েন্ট লোড হবে না ইউডিএল হবে তুমি বুঝে ফেলছো। আচ্ছা, এখন দেখো এখানে জাস্ট তুমি ওই উইন্ড প্রেশার নিছো, তুমি এখন চিন্তা করতে পারো ভাইয়া 16 কোত্থেকে আসলো? এখানে তো আপনি 10.9 দিচ্ছেন, এদিকে 19 আনছেন, আপনি 19 ইউজ করছেন আপলিফটের জন্য, এখানে 19 ইউজ করছি আপলিফটের জন্য, কিন্তু 16 ইউজ করছি কেন? দেখো ওই যে আবার তোমার একটা এখানে তুমি একটা বসিং করতে পারবা। এই যে তুমি যদি এই সেকশনটা জানো, সেকশন 30.2.2 কি বলতেছে? সেকশন 30.2.2 কি বলতেছে একটু দেখে ফেলি, বলো তো কি বলতেছে? আশা করি 30.2 না। এই দেখো এখানে মিনিমাম ডিজাইন উইন্ড প্রেসার কি হবে? 16 হইতে হবে। মিনিমাম ডিজাইন উইন্ড প্রেসার কি হইতে হবে? তোমাকে কেউ আইসা যদি বলে ভাই আনফ্যাক্টরড উইন্ড লোড প্রেসার হইতেছে 15 psf, তুমি যদি এটা জানো তখন বলবে ভাই 15 দিয়ে করতে হবে না, 16 দিয়ে করতে হবে, 16 ধরে করতে হবে, তুমি যদি জানো। আর নাহলে দেখবা যে 15 ধরে কইরা ডিজাইন করার পরে বাইরে হচ্ছে ও আসলে তো 15 ধরে করা যাবে না, 16 ধরে করতে হবে, অথবা আরো ওয়ার্স 10 চলে আসছে। যেমন মনে করো আমাদের এখানে কত আসছে, 10.9, তুমি 10.9 ধরে করছো, ডিজাইন বলতেছি, অ্যানালাইসিস না, এক্সিস্টিং না, নতুন ডিজাইন করছো, 10 ধরে করছো, পুরো তোমার ডিজাইন ভুল হয়ে গেল, এটা খেয়াল রাখো। সুতরাং এটা কি অল স্ট্রাকচারের জন্য? হ্যাঁ, মোটামুটি অল স্ট্রাকচারের জন্য। প্রত্যেকটা চ্যাপ্টারই, এখানে তো তোমার তো উইন্ডের কয়টা চ্যাপ্টার আছে কে বলতে পারবা? উইন্ডের এএসসি তে উইন্ডের কয়টা চ্যাপ্টার আছে? 26, 27, চ্যাপ্টার 26, 27, 28, 29, 30, 31, প্রথম এবং শেষেরটা 26 এবং 31 ছাড়া প্রত্যেকটা মাঝখানের যেগুলো আছে 27, 28, 29, 30 সব জায়গার মধ্যে
তোমার একটা সেকশন আছে যেখানে স্পেসিফাই করছে তোমার মিনিমাম হইতে হবে 16 পিএসএফ। এটা তোমরা দেখে নিও, এটা গুড ইনফরমেশন জানার জন্য। আচ্ছা ঠিক আছে, তাই এখন তোমরা বলছো যে ভাই সব তো হচ্ছে পয়েন্ট লোড হবে, এবং এইখানে দেখো উইন্ডের জন্য নিজস্ব দুইটা কেস আছে, একটা হচ্ছে ডাউনওয়ার্ড প্রেশার, একটা হচ্ছে আপলিফট প্রেশার। তো এই যে এখানে চলে আসছে, এটা হচ্ছে লোডিং ডায়াগ্রাম। বেসিক্যালি নিচে আছে ডেড লোড, সব হচ্ছে পয়েন্ট লোড হচ্ছে সোলার থেকে আসছে, নিজস্ব বিম থেকে আসছে, আর এখানে আসছে তোমার এই যে ডিস্ট্রিবিউটেড লোড যেটা 95.1, সেটা হইতেছে তোমার সেলফ ওয়েট, এটা অবশ্যই ইউডিএল হবে। আর বাকি যত লোড আছে তোমরা যেটা বললা লোড প্যাথ, সেটা হচ্ছে সে পয়েন্ট লোড হিসাবে আছে। লাইভ লোড হচ্ছে এইগুলো, এটা হচ্ছে উইন্ডের ডাউনওয়ার্ড লোড, আর এটা হচ্ছে আপলিফট লোড। সবগুলো বেসিক লোড কেস পেয়ে গেলে, এখানে একটা কি ওয়ার্ড হচ্ছে বেসিক লোড কেস পেয়ে গেলা। বেসিক লোড কেসগুলোকে কি করবা, বিভিন্নভাবে কম্বাইন করবা। এই কম্বিনেশনগুলো কোত্থেকে আসতেছে কে বলতে পারবা? আমার লোড থেকে। কোড থেকে। কোডের কত নাম্বার চ্যাপ্টার? লোড কম্বিনেশন কোথায় আছে, পাওয়া যায়? চ্যাপ্টার 2 combination of loads, absolutely necessary একটা চ্যাপ্টার। 2.4 হচ্ছে allowable stress design, আর 2.3 হইতেছে তোমার strength design। আমরা কাঠের দিয়ে কাজ করতেছি, এই স্ট্রেস ডিজাইনটা তোমার allowable stress ডিজাইনটা সহজ। allowable stress ডিজাইনে যেগুলো অ্যাপ্লিকেবল, D+L অ্যাপ্লিকেবল, D+LR অ্যাপ্লিকেবল, বা D+ লাইভ লোড অ্যাপ্লিকেবল। তারপর হইতেছে লাইভ লোড এবং শুধু উইন লোড, তারপর হচ্ছে লাইভ লোড এবং উইন লোড, আর এটা শেষেরটা হইতেছে আপলিফটের জন্য। বলো তো আপলিফটের ডেড লোড পজিটিভলি ইফেক্ট করবে না নেগেটিভলি করবে? ডেড লোডের ডিরেকশন কোন দিকে আর আপলিফটের ডিরেকশন কোন দিকে? ডেড লোড তো নিচের দিকে, আপলিফট উপরের দিকে। তার ডেড লোড যদি বেশি হয় তাহলে কি ভালো, নাকি না ডেড লোড কম হইলে ভালো? বেশি হলে ভালো। তার জন্য যেহেতু বেশি হইলে ভালো বলতে সেটারই কোড ইচ্ছা করে কমায় দিছে। কত পার্সেন্ট কমাইছে বলো তো? 40% কমায় দিছে। ভেরি গুড। আপলিফট কেস এটা খেয়াল রাখো। এটা অনেকেই বুঝে না। এখানে কি করে, এখানে সে উইন্ডের এখানে সে ডাউনওয়ার্ড ফোর্স মাইরে দেয়, অর্থাৎ উইন্ডকেও কমাইতেছে, উইন্ডকেও ডাউনওয়ার্ড কনসিডার করছে, ডেড লোড তো নিচের দিকে আসে। তাহলে এই কেসটা তো করার দরকার নাই, কারণ এই কেসটা কোথায়, এর থেকে বেটার কেস কোনটা বলো তো? কত নাম্বার লোড কম্বিনেশন যেখানে ডিও নিচের দিকে উইন্ডো নিচের দিকে, এটা কত নাম্বার কম্বিনেশনে আছে? 5A। ভেরি গুড। 5A তে দেখো ডিও নিচে, ডি এখানে কমায় নাই, কারণ কি ডি নিচে কাজ করতেছে, এইখানে ডাব্লিউটা নিচের দিকে কাজ করতেছে, সুতরাং এখানে কমানোর ব্যাপার স্যাপার নাই। এখানে কমাইতেছে এই কারণে, কারণ বেশি ডেড লোড হইলে এখানে উইন্ড ইফেক্টটা কমে যাবে। আর তুমি সবসময় কনজারভেটিভ ডিজাইন করতে চাও, তুমি কখনো মানে হ্যাঁ অবশ্যই ডেড লোড হয়তো কমবে না, কিন্তু আমরা সবসময় ক্রিটিক্যালটা হিট করব, ক্রিটিক্যালটা চিন্তা করব। তো আশা করি এখান থেকে তুমি বুঝতে পারছো, এখান থেকে 4টা লোড কম্বিনেশন নেওয়া হয়েছে। এই যে 4টা লোড কম্বিনেশন নেওয়া হয়েছে, তারপরে এখানে তোমার বেসিক্যালি অ্যানালাইসিস করে তোমার শেয়ার বের করা হয়েছে। বলো তো শেয়ার আর ম্যাক্সিমাম মোমেন্ট শেয়ার এগুলো আমরা কোত্থেকে পাইছি, বা এগুলোকে আমরা কি বলছি, এটার জেনারেল টার্মটা কি একটু আগে উপরে আলাপ করছিলাম। আরেকবার একটু শেয়ার এবং মোমেন্ট, এটা কি বের হইলো? আমরা একটু আগে যে ইমতিয়াজের যে 4টা পয়েন্ট ছিল, এই 4টা পয়েন্টের কত নাম্বার পয়েন্ট এটা, এই ম্যাক্সিমাম শেয়ার আর ম্যাক্সিমাম মোমেন্ট? 2 নাম্বার ছিল। আমরা কি বের করছি? ডিমান্ড অথবা লোড ইফেক্ট। লোড অ্যাপ্লাই করার পর যখন লোড কম্বিনেশন দিছি, সেই লোড কম্বিনেশনে তোমার বিভিন্ন লোড কম্বিনেশনের জন্য শেয়ার এবং মোমেন্ট কত। শেয়ার হচ্ছে উপরের গুলো, LC1 হচ্ছে LC1 এর জন্য শেয়ার এত, এবং এইখানে বেসিক লোড কেস, লোড কম্বিনেশন এবং লোড ইফেক্ট, এখানে কিন্তু সবগুলো কানেক্টেড। এবং এইটা আমি বলবো তোমরা নিজেরা চেষ্টা করে এই নাম্বারগুলো বের করার জন্য। ইটস নাথিং বাট ইটস আ সিম্পলি সাপোর্টেড বিম, তোমার লোড দেওয়া আছে, তোমরা হাতেই করতে পারবে। আমি হাতে করছি, পরে সফটওয়্যারে চেক করে নিছি। বেসিক্যালি হইতেছে তোমার গভর্নিং যেই লোড কম্বিনেশন, সেই লোড কম্বিনেশনটা তোমরা নিবা বেসিক্যালি, বাকিগুলো বাদ দিয়ে দিবা, বাকিগুলো কারণ এগুলো ইফেক্টিভ না। এগুলো যদি এইটা LC1 LC
3 কভার করতে পারো তাহলে সব বাকি অন্যান্য কম্বিনেশনগুলো কভার হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা কথা আসছিল, এইগুলো যে সেকশন মডুলাসের কথা, এবং এই ডিটেল ক্যালকুলেশনে যাওয়ার সুযোগ নাই এখন, বাট বেসিক্যালি এখানে আমরা স্ট্রেস অ্যানালাইসিস করছি, এবং এটা ইমতিয়াজ পয়েন্ট আউট করছে যে ভাই এখানে মানে আপনি ডিফারেন্টলি করছেন, এবং সে বুঝতে পারছে কেন করছে। তো স্ট্রেস অ্যানালাইসিস করার পিছনে একটা কারণ বুঝতে হইলে তোমার 8 ফিট বিমের ক্যালকুলেশনটা দেখতে হবে। 8 ফিট বিমেও মোটামুটি একই রকম ভাবেই আগাইছে সবকিছু, এক্সেপ্ট এখানে এসে আমরা ফোর্স ক্যালকুলেশন করছি, ফোর্সের ক্যালকুলেশন, টেনশন এবং কম্প্রেশন বের করছি, ওয়্যারএজ উপরে আমরা সেকশন মডুলাস দিয়ে ম্যাক্সিমাম স্ট্রেস বের করছি, ম্যাক্সিমাম স্ট্রেস বের করছি। এই যে এখানে সেকশন মডুলাস, এই যে দেখো তোমার হয়তো খেয়াল আছে, নিউট্রাল অ্যাক্সিস বের করছি, মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করছি, অ্যাস টপ বের করছি, অ্যাস বটম বের করছি, এরপরে ম্যাক্সিমাম স্ট্রেস বের করছি। এর বড় একটা কারণ হচ্ছে আমাদের ক্রস সেকশন ছিল 24 ফিট বিমের জন্য কি উপরে কয়টা প্লেট, নিচে কয়টা প্লেট, আমাদের জিওমেট্রিটা উপরে সিমেট্রিক ছিল। দুইটা নিচে একটা। হ্যাঁ, এটা সিমেট্রিক্যাল ছিল না, যার কারণে যে কারণে আমরা ডিরেক্টলি ফোর্স অ্যানালাইসিস করতে পারি না, স্ট্রেস অ্যানালাইসিস করতে হয়েছে, কারণ আমরা সব জায়গায় ফোর্স বের করাটা কঠিন বা টাইম কনজিউমিং, সেখানে স্ট্রেস বের করি। আর যেহেতু এখানে উপরে টপ এবং বটম প্লেট একটা একটা করে, এটা সিমেট্রিক, তুমি এখানে অ্যাকচুয়ালি ফোর্স ক্যালকুলেশন করতে পারো, যেটা খুব ইজি আর কি, বেটার, মানে এই স্ট্রেস ক্যালকুলেশনের চেয়ে সহজ। বাট আপাতত এতটুকু জেনে রাখো, যেহেতু সিমেট্রিক্যাল ক্রস সেকশন ছিল না, সেহেতু আমরা 24 ফিটের জন্য স্ট্রেস অ্যানালাইসিস করছি। বলতো এই স্ট্রেসটা ডিমান্ড নাকি ক্যাপাসিটি, এখানে যেটা বের করছি? ভাই ক্যাপাসিটি না, সরি ডিমান্ড ভাই, দুইটাই বলে ফেলেছে, একটা তো ঠিক হবে। ডিমান্ড ভাই। কেন ডিমান্ড বলো, ডিমান্ড কেন বলো? আমি তো হচ্ছে ডেড লোড, তারপর হচ্ছে লাইভ লোড। ওগুলো অ্যাপ্লাই করার পর লোড ইফেক্ট পাইছে হচ্ছে তোমার ম্যাক্সিমাম শেয়ার আর ম্যাক্সিমাম মোমেন্ট হিসাবে, তারপরে ওইটাকে তুমি ম্যাক্সিমাম মোমেন্টটাকে সেকশন জিওমেট্রিক প্রপার্টি দিয়ে ভাগ করে তুমি স্ট্রেস পাচ্ছ। বেসিক্যালি তুমি মোমেন্টকে, ডিমান্ড মোমেন্টকে তুমি ডিমান্ড স্ট্রেসে ক্যালকুলেট করছো, কনভার্ট করছো, এই তো, জি তাই না? তার মানে এটা ডিমান্ড, ভেরি গুড। এরপরে যেটা হচ্ছে ন্যাচারালি আমাদের কি করতে হবে, এরপরে বের করতে হবে কি অ্যালাউবলটা, অর্থাৎ ক্যাপাসিটি বের করতে হবে, সেম যেটা তোমার ইমতিয়াজ সুন্দর করে আউটলাইন করছে, রিয়েলি লাভ দ্যাট। এই যে এখানে তোমার বেসিক্যালি উডের ক্যালকুলেশন হয়েছে, এই উড ক্যালকুলেশন তোমাদের এখন মানে এটা সেশন না, এটা উড ক্যালকুলেশনের জন্য আলাদা আলাদা সেশন হবে। বাট বেসিক্যালি এখানে আমাদের আচ্ছা, উপরে হতেছে তোমার যদি একটা বিম, যদি উপরে টেনশন, উপরে তোমার যদি একটা বিম পজিটিভ বেন্ডিং থাকে, তাহলে উপরে কি ধরনের স্ট্রেস কাজ করবে, কম্প্রেসিভ না টেনসাইল? উপরে টপ প্লেটে, উপরে ভাই টাওয়ার তোমার একটা বিম যখন পজিটিভলি বেন্ডিং হয়, জি তখন উপরে টেনশন হয় না কম্প্রেশন হয়? কম্প্রেশন কম্প্রেশন হয়, নেগেটিভ দিলাম বা সি দিলাম, এক্স্যাক্টলি। আর নিচে টেনশন হয়, এই যে দেখো এখানে কম্প্রেশন লেখা আছে, টপ টেনশন বটম, টপ বটম, এটা দুইটা লোড কেসের জন্য, হ্যাঁ দুইটা লোড কেসের জন্য, একটা উইন্ড কেস, একটা রুফ লাইফ লোড কেস, হ্যাঁ। আচ্ছা 4 মিনিট আছে, তো এইখানে বেসিক্যালি প্রত্যেকটা চেক করা হয়েছে। টেনশন চেক করছি বটমের জন্য, নট গুড। তারপর হচ্ছে কম্প্রেশন চেক করছি, which was কম্প্রেশন চেক আরেকটা সেশনে হবে, বাট এখানে বেসিক্যালি চেক করা হয়েছে। শেয়ার চেক করছি, শেয়ার ফ্লো চেক করছি। শেয়ার ফ্লো বেসিক্যালি কি বলতেছে, তোমার যে এই যে উপরের যে এটা হচ্ছে উপরের দুইটা প্লেট আর নিচের দুইটা প্লেট, এই তোমার কি দিয়ে কানেক্টেড, নেল দিয়ে কানেক্টেড না, এরকম ইমতিয়াজ যে একটা লম্বা সময়, এই জিনিসটা তুমি যদি না বুঝো, এখানে যদি সময় না দাও, এই শেয়ার ফ্লো চেক যে করতে হবে এটা ধরতেই পারবা না। ও বিম, ঠিক আছে, বিমে চেক করো, আচ্ছা চেক করো, বেন্ডিং চেক করো, মোমেন্ট চেক করো, শেয়ার চেক করো, বাস খেলা শেষ করে দিবা, না।
এইখানে কম্পোজিট মেম্বারের জন্য শেয়ার ফ্লো চেক করতে হবে। বেসিক্যালি শেয়ার ফ্লো যদি ফেল করে তোমার এই নেলটা ছেড়ে দিবে, এই নেলটা রাখতে পারবে না, নেলটা ছেড়ে দিবে, নেলটা ফেল করে যাবে, নেলের এখানে ফেল করে যাবে এবং তোমার যে সাইডের যে তোমার সাইডিংটা আছে, যে প্লাইউডটা আছে, এটা খুলে যাবে। আমি জানি না আমার আঁকা আঁকির এই অবস্থা কেন, বেসিক্যালি এভাবে খুলে চলে আসবে, বেন্ডিং এর ঠেলায় নেলটা চলে আসবে। এটা হচ্ছে শেয়ার ফ্লো চেক, ওইটা অন্য কনসেপ্ট, অন্য এক সেশনে। বাট বেসিক্যালি যেহেতু আমি জিওমেট্রি বুঝি, আমি জানি আমার কি কি চেক করতে হবে। আচ্ছা, যেহেতু এটা ফেল করে গেছে, আমি শেয়ার ফ্লো চেক করা পর্যন্তই রাখছি। 8 ফিট বিমের ক্যালকুলেশনটা প্রায় একই, আমি একটু তাড়াতাড়ি যাব। ডেড লোড, লাইভ লোড, সাইসমিক লোড ক্যালকুলেট করছি, কারণ এটা পাস করে গেছে। যেহেতু ওইটা উপরেরটা উইন্ড লোড ফেল করে গেছে, আমি আর সাইসমিক ধরি নাই, কিন্তু জাস্ট কমপ্লিটনেসের জন্য আমি সাইসমিক লোড এখানে কনসিডার করছি। সেম লোড, সেম কনসেপ্ট, উইন্ড লোড ক্যালকুলেশন করছি। সো আমার লোড ক্যালকুলেশন পার্ট শেষ। তারপরে আমি এখানে অ্যানালাইসিস করছি, যেটা হইতেছে তোমার সেকেন্ড। আমার ডিমান্ড ক্যালকুলেট করছি এবং এখানে আমি ফোর্স অ্যানালাইসিস করছি, এখানে স্ট্রেস বাইর করি নাই। এবং দেখো আমার ক্যালকুলেশন কত কমে গেছে, না আমার নিউট্রাল অ্যাক্সিস বের করতে হচ্ছে, না আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হচ্ছে, না আমার সেকশন মডুলাস বের করতে হচ্ছে, কিছুই বের করতে হচ্ছে না। জাস্ট এম ওভার ডি বের করে মেরে দিছি। এম ওভার ডি কি কাপল ফোর্স বের করে দিছে। টেনশন, এই মোমেন্টকে বেসিক্যালি ফোর্সে কনভার্ট করছে। একটা উপরে টেনশন, উপরে কম্প্রেশন, নিচে টেনশন, ফোর্স, স্ট্রেস না। স্ট্রেস অ্যানালাইসিস করি নাই, কারণ কি সিমেট্রি। সিমেট্রি ইজ আ বিগ ওয়ার্ড। আমরা সিভিল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা এই জিনিসকে খুব ভালোবাসি, আর আর্কিটেক্টরা এই জিনিসকে পছন্দ করে না বেশি, বাট ফর গুড রিজন। দুইজনকে একসাথে কাজ করতে হবে। এনিওয়ে, পরে এইখানেও সেম টেনশন চেক করছি, কম্প্রেশন চেক করছি, বিভিন্ন লোড কম্বিনেশনের জন্য, লোড কেসের জন্য চেক করছি, শেয়ার চেক করছি আগেরটার মতো, শেয়ার ফ্লো চেক করছি আগেরটার মতো। বাট এখানে আরও চেক করতে হবে, আমার ডিফ্লেকশন চেক করতে হবে। তোমার বিম ঠিক আছে, কিন্তু বিম মনে করো 3 ইঞ্চি ঝুলে গেছে বাতাসে, নিচে একজন দাঁড়াই ছিল, যা মারছে তার মাথার উপরে পড়ছে, মানে তার মাথাতে এসে টাচ খাইছে, বিম ভাঙে পড়ে না, সোলার প্যানেল নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু নিচে একজন দাঁড়াই ছিল, বিম সোলার প্যানেলের উপরে যে উইন্ড প্রেসার, সেটার কারণে তার মাথার মধ্যে একটা টাচ খেয়েছে, তোমাকে $1 মিলিয়ন সু করে দিবে। সুতরাং আমার ডিফ্লেকশনও চেক করতে হবে, এবং ডিফ্লেকশনের ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো আমি তোমার ইমতিয়াজের সাথে ডিটেলে গেছি। এই যে একটা ফর্মুলা হচ্ছে এইটা। এগুলো আমি বলবো, মানে এগুলো অনেক কিছু। এগুলো যদি একবার শিখে ফেলতে পারো, তখন তুমি বেসিক্যালি তুমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হবা, এবং সেটার প্রসেসে আমি এগুলো তোমাকে দেখাচ্ছি। আমি এগুলো এখানে এক সেশনের জিনিস না, যে জিনিস আমি 5 বছরে শিখছি, সেটা আমি কিভাবে 2 ঘন্টায় তোমাদেরকে শেখাবো। বাট এটা জেনে রাখো, এখানে ডিফ্লেকশন চেক করতে হবে। এগুলো ছিল ফর্মুলা। আচ্ছা, এরপরে তোমার রেল চেক করছি, রেলেও সেম জিনিস। এখানে তোমার রেলে তোমার দেখে নিও কিভাবে লাইভ লোড, সাইসমিক লোড, উইন্ড লোড, এবং এখান থেকে তোমার অ্যালাউবল সেম প্যাটার্ন তোমার 24 ফিট বিমের জন্য যেটা, 8 ফিট রেলের জন্য সেটা। এখানে একটা কারণে আমি, মানে এখানে যেহেতু আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই তোমাদের সোলার প্যানেলের উপরে কেউ উঠবে কিনা, বলেন না সোলার প্যানেলের উপরে সাধারণত কেউ উঠে না। সেহেতু এখানে কি বাদ গেছে বলো তো, এই লোড কম্বিনেশনে কি বাদ দিয়ে দিছি বলো তো, কে বলতে পারবা? একটা অবজারভেশন, এখানে লাইভ লোড নাই, কোনো লাইভ লোড নাই, কারণ সোলার প্যানেলের উপরে কেউ উঠবে না। কেউ উঠলে বিমের উপর উঠবে, সোলার প্যানেলে উঠলে সোলার প্যানেল সব নিচে পড়বে। আচ্ছা, এরপরে এগুলো করে তারপরে তোমাদের লাস্ট ছিল কি, যে তোমার কানেকশন, এটার কানেকশনটা কিরকম হবে। এখানে আমি কানেকশন চেক দিছি, একটা কানেকশন চেক। এই যে কানেকশন তোমার যে রেলটাকে লাগাবে, এই যে দেখো আয়রন রিজ রেল যেটা, সেটা যে লাগাবা, সেটা হচ্ছে এটা। 1 মিনিট ওভার হয়ে গেছে, তাড়াতাড়ি করতেছি। আচ্ছা, এই তো অ্যানালাইসিস শেষ। এটা ছিল তোমার রেকমেন্ডেশন বেসিক্যালি। এটা হচ্ছে তোমার কিভাবে কানেক্ট করবা রেলটাকে, কিভাবে। এই যে দেখো, এটা কি টপ প্লেট, এই যে দেখো 2x10 টপ প্লেট স্টাকো, এটা হচ্ছে তোমার সিমেন্ট। আমি জাস্ট নিজের মতো করে একটা স্কেমেটিক দিছি আর কি। আর পরে আমার পরেরটা হইতেছে অ্যাপেন্ডিক্স ডি, প্রপোজ লোডিং প্যাটার্ন। সেটা হচ্ছে আমরা এই যে দেখো নো লোডিং জোন কেন দিছি বলো তো, কোথায় এটা কোথায়, এটা কত ফিট বিমের অ্যানালাইসিসের রেজাল্ট, এটা 24 ফিটে কোনো লোডিং করা যাবে না। লোডিং কোথায় করবে?
লোডিং হচ্ছে 8 ফিটের জায়গা করবে, সেই জায়গাগুলো আমি দেখাই দিছি। তারপরে এখানে এখানে আমাদের মানে এটা হচ্ছে আরেকটা রিকোয়ারমেন্ট, যাতে বিম যেটার উপরে তোমার, এটা হচ্ছে রেল, এই যে দেখো রেলটা এদিকেও যাচ্ছে কন্টিনিউ করতেছে, ওদিকেও কন্টিনিউ করতেছে, এটার উপরে সোলার প্যানেল এভাবে বসে থাকবে। বেসিক্যালি যেটা বলতেছি সেটা হচ্ছে যেই বিমের উপরে আমরা এই লোডিংটা করব, এই লোডিংটা দিব, সেই বিমটা যাতে নিচের পোস্টের উপরে বেয়ারিং অবস্থায় থাকে, বেয়ারিং অবস্থায় থাকে, ঝুলা অবস্থায় না থাকে। ঝুলা অবস্থা মানে কি, তুমি যদি উপর থেকে দেখো তাহলে বেসিক্যালি ঝুলা অবস্থা মানে হইতেছে ব্লকিং দিয়া, এখানে ব্লকিং দিয়ে বিমটা এদিকে চলে যাবে, বিমটা এটার উপর বসবে না, বেসিক্যালি সাইডে আইসা এখানে একটা ব্লকিং থাকবে, ব্লকিং এর উপরে ঝুলে থাকবে, যেটা তোমরা আগে দেখছো। আর জিনিসটা কি বুঝাইতে পারছি বেয়ারিং এর বিষয়টা, নাকি না বেশি কনফিউজিং করে ফেলছি এই জায়গাটাতে? বলতো, মানে সাইড দিয়ে আইসা ঝুলবে না। একটা 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 ডায়াগ্রাম দেখাইছিল না, যে সাইড থেকে আইসা ব্লকিং এর মাধ্যমে দুইটা সবুজ বিম কানেক্ট হয়েছে, পোস্টের দেয়ালে আইসা লাগছে, কিন্তু আমরা ফিল্ড ভেরিফিকেশন করে দেখা গেছে যে বিমটা আসলে এই দুইটার উপরে বসে আছে। এটা হচ্ছে অনেক আগে পাঠাইছিলাম, এটা হচ্ছে প্রথম স্কেচ, পরে আমি জাস্ট মডিফাই করছি। আমি বলছি যেই বিমটা উপরে তুমি লোডিংটা দিবা, সেই বিমটা যাতে এই কলামের দুইটা 2/10 এর উপরে দাঁড়ায় থাকে। এখানে যে পোস্টগুলো আছে, পোস্টগুলো হচ্ছে 2/10, দুইটা প্লেট আছে 2/10। তোমরা কি এখানে এখানে বুঝতে পারছো মোটামুটি আইডিয়াটা কি, এখানে কি বলতে চাচ্ছি? একটু হ্যাঁ না বলো যে ভাই বুঝতেছি না, বা একটু ক্লিয়ার করে বলেন, বা বুঝতে চাচ্ছিও না, সময় 4 মিনিট অপেক্ষা। জি ভাই, একটু যদি সংক্ষেপে আবার বলা যায়। আচ্ছা, এই কানেকশনটা কি বুঝো, যে দুইটা টপ প্লেটের উপরে, দুইটা প্লেটের উপরে যদি তোমার বিমটা বসে থাকে, এই কানেকশনটার চেয়ে স্ট্রং, যেটা এই এইখানে তোমার বেসিক্যালি একটা ব্লক থাকবে, এবং উপর থেকে একটা প্লেট আসে, উপরে একটা প্লেট এবং নিচে একটা প্লেট, এটা থেকে স্ট্রং হবে। কারণ এইটা শুধুমাত্র ব্লকিং এর উপর ঝুলে আছে। ব্লকিংটা কিভাবে লেগে আছে? ব্লকিংটা দুইটা প্যারেকের মাধ্যমে লেগে আছে, বা 4টা প্যারেকের মাধ্যমে লেগে আছে। আর উপরের এই কানেকশনটা হতেছে, এটা জাস্ট বসে আছে। উপরের কানেকশনটা অনেক বেশি স্ট্রং হবে না? হ্যাঁ ভাই, উপরের কানেকশনটা স্ট্রং হবে, আর এখানে তোমার জাস্ট 4টা নেইল দিয়ে দাঁড়ায় আছে ব্লকিং এর মাধ্যমে। আসিফ কি বুঝাইতে পারছি ভাই এখন? জি জি, তো আমি বলতেছি এইটা যাতে না হয়, এই কানেকশনটা এটা মেক শিওর করতে হবে, যাতে ফিল্ডে এই কানেকশনটা সব জায়গায় যেখানেই তারা লোড করতেছে সেখানে যাতে এরকম থাকে। আচ্ছা, পরে অ্যাপেন্ডিক্স সি তে হচ্ছে কিছু স্পেসিফিকেশন, এগুলো জাস্ট অ্যাড করে দিছি। আর এইখানে হচ্ছে সবার শেষ হচ্ছে উইন্ড এবং সাইসমিক ডাটা। আমরা যে 96 মাইল পাওয়ার আওয়ার হিসাব করছি, এটা কোত্থেকে আসলো? 96টা আসছে তোমার এএসসি, যে এএসসি সে তাদের কাছ থেকে আসছে। আর সাইসমিকের যে ভ্যালু আসছে সেটা কোত্থেকে আসছে? সাইসমিকের ভ্যালুটা আসছে এএসসি থেকে। এই যে আমরা এখানে সাইসমিক লোড ইউজ করছি। আচ্ছা, এখানে তোমার এক্সকিউজ মি, এখানে তুমি সাইসমিকের লোডের এই প্যারামিটারগুলোকে একটু আমি স্নিপ করে রাখি, স্নিপ করলাম, যেখানে সাইসমিক ভ্যালুর যে ক্যালকুলেশন করছি সেটা একটু দেখাই তোমাদেরকে। সাইসমিক লোড ক্যালকুলেশন করে বলছি যে এই যে দেখো একটা ভাই এসডিএস একটা ভ্যালু আছে, এটা হচ্ছে ওয়েট, আর আইপি হইতেছে ইম্পর্টেন্স ফ্যাক্টর 1, এটা হচ্ছে ওয়েট, আর এসডিএস হচ্ছে সাইসমিক ভ্যালু। এই সাইসমিক ভ্যালুটা আসছে, এই যে দেখো 1.1 ইউজ করছি, 1.01 সেটা আসছে এই যে এখান থেকে 1.01 এসডিএস ভ্যালু। বাস, এই 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 ভ্যালুগুলো কোত্থেকে আসছে, উইন্ড স্পিড এবং সাইসমিক ভ্যালুটা কোত্থেকে আসছে, এটুকুর রেফারেন্স আর কি, আমরা যে নিজের থেকে বানাই দেই নেই। এবং এটা আমি খুব কেয়ার করি। আমাকে তুমি যেন তেন ভ্যালু খাওয়াই দিতে পারবা না ভাই, কোত্থেকে আসছে, এটার অথরিটি কোথায়? এই যে ভ্যালুটা ইউজ করতেছো 96 কেন ইউজ করতেছো, 105 কেন ইউজ করতেছো না ভাই? এটা এএসসি আমাকে দিছে, তুমি বলার কে? আমি ওই লেভেলের প্রিসিশন চাই আর কি। তো এই হইতেছে মোটামুটি ক্যালকুলেশন, এই সোলারের ক্যালকুলেশন। থ্যাংক ইউ ইমতিয়াজ এগেন, আমার প্রথমত এটা চেক করার জন্য, দ্বিতীয়ত প্রেজেন্টেশন তৈরি করার জন্য, জিনিসগুলোকে সামারাইজ করার জন্য। সরি আমি তোমার কাছ থেকে নিয়ে নিছি, বাট আমি চাইছিলাম যে মনে হচ্ছে একটু কাভার করা দরকার তাড়াতাড়ি। এখানে অনেক
অনেক কিছু একসাথে কম্বাইন হয়েছে, এবং এই একসাথে তোমরা যখন সব কিছুকে কম্বাইন করতে পারবা ভাই, তোমার কাছে আমি এসে আমার স্ট্রাকচারাল প্রজেক্ট পুরাটা দিতে বাধ্য থাকবো। আমি চাই আমার পুরা টিম যাতে এই লেভেলে আসে। আই ডোন্ট কেয়ার তুমি বুয়েটে পড়াশোনা করছো না এমআইটিতে পড়াশোনা করছো নাকি না এখানে বার্কলেতে পড়াশোনা করছো, তুমি একটাই পার্থক্য, তুমি জানো এবং তুমি জানো না। আমার কাছে একটাই ক্রাইটেরিয়া, এবং এটা আল্লাহ তাআলার ক্রাইটেরিয়া। কোরআনে আল্লাহ পাক বলছে যে জানে এবং যে জানে না তারা সমান না। ইট ডাজ নট ম্যাটার। আল্লাহ তাআলা বলেন নাই যে বুয়েটে পড়তে হবে বা এমআইটিতে পড়তে হবে, এইসব মানুষের দেওয়া রেস্ট্রিকশন, সোসাইটির দেওয়া রেস্ট্রিকশন। সো আমি চাই তোমরা জিনিসগুলো ভালো করে বুঝো, জানো। ওয়ান্স তুমি যখন জেনে গেলা, you know it, you are better than the people who don't know. So এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলবো যে কোড টোড ঘাটাঘাটি করো, একটু ঘাম ঝরাও, ইনশাল্লাহ ইট উইল পে অফ।